ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পরিপাক ও শোষণ চ্যাপ্টার থেকে ডেন্টাল ভর্তি পরীক্ষায় বিগত 10 বছরে যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলোর শর্টকাট সলিউশন প্লাস রিলেটেড ইনফরমেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। ওকে, লেটস সলভ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ভাইয়া ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন, আমিষ পরিপাককারী এনজাইম নিচের কোনটি? আমিষ পরিপাককারী এনজাইম নিচের কোনটি? এই কোয়েশ্চেনটা দেখেন ভাইয়া ডেন্টাল ভর্তি পরীক্ষা 2017-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। ঠিক সেম এই টাইপেরই এই ফরম্যাটেরই আরেকটা কোয়েশ্চেন যেটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2016-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। কোয়েশ্চেন ফরম্যাটটা দেখেন ভাইয়া, প্রোটিন পরিপাককারী এনজাইম নয় নিচের কোনটি? তো আসেন ভাইয়া আমি আপনাদেরকে বারবার বলি যে শুধুমাত্র এই কোয়েশ্চেনগুলোর সলিউশন শেয়ার করে দেওয়াটাই আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য নয়। আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে এই কোয়েশ্চেন রিলেটেড সামনের ভর্তি পরীক্ষার জন্য আপনাকে কি ইনফরমেশন মাথায় রাখতে হবে সেগুলো রিমেম্বার করিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের ভিডিওর মেইন উদ্দেশ্য। স্পেশালি আপনাকে এই টপিক নিয়ে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে বিভিন্ন পরিপাককারী এনজাইমের যে এক্সাম্পলগুলো, এগুলো শুধু ভাই ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য না, স্পেশালি যারা পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইউনিটের বায়োলজি দাগানোর চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু এই পরিপাককারী এনজাইমগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো আপনাকে যেটা করতে হবে, কনসেন্ট্রেশন দিয়ে বায়ো ক্লাসটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। তো আসেন ভাই, এট ফার্স্ট আপনাকে যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম কোনগুলা। কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম অনেকগুলোই আছে, বাট আমি এখানে আপনার জন্য যে 4টা এনজাইম কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইমের 4টা এক্সাম্পল ভাই আমি আপনার জন্য এখানে শেয়ার করেছি। আপনি স্পেশালি এই 4টা এক্সাম্পল যদি মাথায় রাখতে পারেন তাহলে ভাই কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইমের কোয়েশ্চেনগুলো ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। কারণ আমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যেটা দেখলাম, অপশনগুলোতে কোয়েশ্চেনের অপশনগুলোতে ম্যাক্সিমাম টাইমে এই 4টাই দিয়ে দেয়। সো আপনি যদি এই 4টা মনে রাখতে তাহলে আপনার জন্য এটা সবচেয়ে বেশি ইজি হয়ে যাবে। তবে ভাই এখানে আমরা অনেকেই যে জিনিসটা মিস্টেক করি সেটা হচ্ছে এই যে কার্বোহাইড্রেট যে কথা ভাইয়া, শর্করা কিন্তু একই কথা, যেটা লাউ সেটা কদুর মতো। কারণ অনেক সময় কোয়েশ্চেনে বলে নিচের কোনটি কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম, আবার অনেক সময় কোয়েশ্চেন ফরম্যাটে বলে নিচের কোনটি শর্করা পরিপাককারী এনজাইম। তো এই জিনিসটা মিস্টেক করবেন না, আপনারা মনে রাখবেন কার্বোহাইড্রেট বা শর্করা যেটা লাউ সেটা কদুর মতো, দুটো সেম জিনিস। তো আসেন ভাই, কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে টায়ালিন, দেন হচ্ছে ভাই মল্টেস, 3 নাম্বার হচ্ছে ভাই সুক্রেস, 4 নাম্বার হচ্ছে ভাই অ্যামাইলেস। টায়ালিন, মল্টেস, সুক্রেস এবং অ্যামাইলেস এই 4টা হচ্ছে ভাই কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম। এই জিনিসগুলো কিন্তু এই এনজাইমগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো আছে, বাট আমি আপনার জন্য এই 4টা শেয়ার করেছি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে, যে অপশনে প্রায় সময় এই 4টা থাকে। টায়ালিন, মল্টেস, সুক্রেস এবং অ্যামাইলেস এই 4টা হচ্ছে ভাই কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম, একটু মনে রাখার চেষ্টা করবেন। দেন আসেন ভাই প্রোটিন বা আমিষ পরিপাককারী এনজাইম। প্রোটিন বা আমিষ পরিপাককারী এনজাইম, এটা আর বললাম না, প্রোটিন যে কথা আমিষ একই কথা, যেটা লাউ সেটা কদুর মতো। কারণ অনেক সময় কোয়েশ্চেনে বলে নিচের কোনটি প্রোটিন পরিপাককারী এনজাইম, আবার অনেক সময় কোয়েশ্চেনে বলে নিচের কোনটি আমিষ পরিপাককারী এনজাইম। এখন আমরা যারা নর্মাল স্টুডেন্ট আছি এই জিনিসটা একটু ভুলে যাই যে প্রোটিন এবং আমিষ কিন্তু ভাই সেম কথা। তো আসেন ভাই, প্রোটিন এবং আমিষ পরিপাককারী অনেকগুলা এনজাইম আছে, বাট আমি আপনার জন্য এখানে 3টা শেয়ার করেছি। আপনি স্পেশালি এই 3টা মনে রাখার চেষ্টা করবেন, এর চেয়ে যদি আরো বেশি মনে রাখতে পারেন তাহলে সেটা আপনার জন্য আরো বেশি বেটার। তো আসেন ভাই, প্রোটিন বা আমিষ পরিপাককারী এনজাইম হচ্ছে ভাই ট্রিপসিন, কাইমোট্রিপসিন, দেন হচ্ছে ভাই অ্যামাইনো পেপটাইডেস। আমি এই 3টা শেয়ার করেছি এই জন্যই, কারণ এই 3টা এই যে এই টাইপের প্রোটিন বা আমিষ পরিপাককারী এনজাইমে এই অপশনগুলোতে এই 3টা সবচেয়ে বেশিবার দেখা গেছে, যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন এবং অ্যামাইনো পেপটাইডেস, এগুলো হচ্ছে ভাই প্রোটিন এবং আমিষ পরিপাককারী এনজাইম। এগুলো জাস্ট আপনি আমার সাথে বাসায় যেভাবে স্টাডি করেন ঠিক ওভাবে এই ক্লাসটা আপনি কন্টিনিউ করতে পারবেন, দেখবেন অনেক বেশি উপকৃত হবেন। দেন আসেন ভাই লিপিড পরিপাককারী এনজাইম। লিপিড পরিপাককারী এনজাইমের মধ্যে যে লাইপেসটাই সবচেয়ে বেশিবার দেখা গেছে। লাইপেসটা হচ্ছে ভাই লিপিড পরিপাককারী এনজাইম, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে এই যে কয়েকটা ইনফরমেশন, কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম, প্রোটিন বা আমিষ পরিপাককারী এনজাইম, দেন হচ্ছে ভাই লিপিড পরিপাককারী এনজাইম লাইপেস, মাথায় রাখবেন কিন্তু ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে লিপিড পরিপাককারী এনজাইম হচ্ছে কি ভাই লাইপেস। এই যে কয়েকটা ইনফরমেশন বা এগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষায় এসে এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো আসেন ভাই, আমরা যদি ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ করে আসেন, ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল কি ভাইয়া, আমিষ পরিপাককারী এনজাইম নিচের কোনটি? তো আমি আপনাকে বললাম আমিষ যে কথা,
প্রোটিন কিন্তু ভাইয়া একই কথা, যেটা লাউ সেটা কদুর মতো। তাহলে আমি আপনাকে একটু আগে বলেছিলাম প্রোটিন বা আমিষ পরিপাককারী এনজাইম এবং কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম এবং লিপিড পরিপাককারী এনজাইমের কিছু এক্সাম্পল আমি আপনার সাথে শেয়ার করেছিলাম। তো সেই নলেজ থেকে যদি আপনি অপশনগুলো থিসিস করেন তাহলে কি বুঝতে পারেন? এই যে মল্টেস, দেন সুক্রেজ, এই যে দুইটা কি পরিপাককারী এনজাইম বলেন তো, আপনার মনে আছে কিনা দেখেন। মল্টেস এবং সুক্রেজ এই দুইটা হচ্ছে ভাই আপনার কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম ছিল হচ্ছে মল্টেস এবং সুক্রেজ। দেন আসেন ভাই লাইপেস, আপনি অপশন থিসিস করবেন। দেন আসেন লাইপেসটা কি বলেছিলাম আমি আপনাকে? লিপিড পরিপাককারী এনজাইম, ঠিক আছে। এই যে লাইপেসটা হচ্ছে ভাই আপনার লিপিড পরিপাককারী এনজাইম। তাহলে অপশনে বাকি আছে আর কি বলেন তো? সিটা কি? ট্রিপসিন। তো আমি তো আপনাকে বলেই দিলাম ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামাইনো পেপটাইডেস এগুলো হচ্ছে প্রোটিন বা আমিষ পরিপাককারী এনজাইম। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি? সি। ঠিক সেম এই টাইপের আরেকটা কোয়েশ্চেনের অপশনগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, কোয়েশ্চেন ফরম্যাটটা কি? প্রোটিন বা আমিষও বলতে পারতো। প্রোটিন বা আমিষ পরিপাককারী এনজাইম নয় নিচের কোনটা? না বুঝো কিন্তু নয় কোনটা সেটা আমাকে বের করতে হবে। তো আসেন ভাই আপনি যদি অপশনগুলো থিসিস করেন, এই যে দেখেন ভাই অ্যামাইলেস, এই যে দেখেন ভাই অ্যামাইলেস, আমি আপনাকে যে কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইমের 4টা এক্সাম্পল দিয়েছিলাম। একটা হচ্ছে টায়ালিন, একটা হচ্ছে মল্টেস, একটা হচ্ছে সুক্রেজ, দেন লাস্ট ওয়ান ছিল হচ্ছে ভাই আমার অ্যামাইলেস, ঠিক আছে। যেটা আমি ফার্স্টে রিলেটেড ইনফরমেশন অ্যানালাইসিসে আপনাকে বলেছিলাম, এই যে অ্যামাইলেস, ঠিক আছে। অ্যামাইলেসটা হচ্ছে ভাই কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম। তো আমার অ্যামাইলেসটা যেহেতু কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম, দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি? অ্যামাইলেস। কারণ আমাকে বলছে প্রোটিন পরিপাককারী এনজাইম নয় নিচের কোনটা। তো অ্যামাইলেস কি? কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে ডি। এই যে দেখেন ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামাইনো পেপটাইডেস এগুলো হচ্ছে ভাই প্রোটিন পরিপাককারী এনজাইম। আশা করি ভাই আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। আপনাকে যে আমি যে কয়েকটা এক্সাম্পল, এই যে কয়েকটা উদাহরণ যেগুলো স্পেসিফিক ভাবে মনে রাখতে বললাম, এগুলো যদি ভাই আপনি মনে রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষায় সে এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, নিম্নের কোনটি একখুশি গ্রন্থি? নিচের কোনটি একখুশি গ্রন্থি? দেখেন ভাই এই কোয়েশ্চেনটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2009-10 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো আসেন ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো সামনের ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এট ফার্স্ট আপনাকে মিশ্র গ্রন্থি সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। তাহলে ইজিলি আপনি কোয়েশ্চেনের অপশন চেকিং করে এই টাইপের মিশ্র গ্রন্থি এবং একখুশি গ্রন্থি সম্পর্কিত কোয়েশ্চেনগুলো ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো আসেন ভাইয়া রিমেম্বার করবেন, মাথায় রাখবেন, মানবদেহে মিশ্র গ্রন্থি হচ্ছে ভাই টোটাল 4টা। কয়টা মিশ্র গ্রন্থি আছে ভাই? 4টা। যেমন যে শুক্রাশয়, এটা একটা মিশ্র গ্রন্থি, ডিম্বাশয় এটা একটা মিশ্র গ্রন্থি, দেন হচ্ছে যকৃৎ, দেন হচ্ছে অগ্নাশয়। এই 4টা হচ্ছে ভাই মিশ্র গ্রন্থি। শুক্রাশয়, ডিম্বাশয়, যকৃৎ এবং অগ্নাশয়, এই 4টা হচ্ছে মিশ্র গ্রন্থি। কোয়েশ্চেন ফরম্যাটগুলো এভাবে হতে পারে, নিচের কোনটি মিশ্র গ্রন্থি? তাহলে অপশন থেকে যে এই 4টার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে মিশ্র গ্রন্থি। আবার কোয়েশ্চেন ফরম্যাট এভাবে হতে পারে, নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়, এভাবে হতে পারে, অথবা নিচের কোনটি একখুশি গ্রন্থি, এভাবেও কিন্তু কোয়েশ্চেন ফরম্যাট হতে পারে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো ইজিলি সলভ করার জন্য আপনি জাস্ট এই ইনফরমেশনটা মাথায় রাখবেন। মানব দেহে মিশ্র গ্রন্থির সংখ্যা হচ্ছে টোটাল 4টা, শুক্রাশয়, ডিম্বাশয়, যকৃৎ এবং হচ্ছে কি ভাইয়া অগ্নাশয়। দেন আসেন এই কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর সুবিধার্থে আমি আপনাকে আরেকটা ইনফরমেশন এখানে রিমেম্বার করে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে গবলেট কোষ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই যে গবলেট, এটা হচ্ছে ভাই একটা এককোষী গ্রন্থি। কি গ্রন্থি ভাই? এটা হচ্ছে ভাই একটা এককোষী গ্রন্থি। গবলেট এটা হচ্ছে একটা ভাই এককোষী গ্রন্থি। এবং মাথায় রাখবেন এই যে এই গবলেটটা হচ্ছে ভাই মিউকাস নিঃসরণ করে। কি নিঃসরণ করে ভাই? মিউকাস নিঃসরণ করে। তার আগে আমি আপনাকে বলে দিতে চাচ্ছি, এই যে গবলেট যেটা আমি আপনাকে বললাম এটা একটা এককোষী গ্রন্থি, এটা পাওয়া যায় হচ্ছে ভাই ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের মিউকুসা স্তরে এটা পাওয়া যায়। কোথায় ভাই? ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত এই দুই জায়গায় গবলেট কোষ পাওয়া যায়। কোন স্তরে ভাইয়া? মিউকুসায়। গবলেট, এই গবলেট কোষটা ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত দুই জায়গায় পাওয়া যায়। ক্ষুদ্রান্ত বৃহদান্তের কোন জায়গায় পাওয়া যায়? মিউকুসা স্তরে পাওয়া যায়। এই জিনিসটা মনে রাখবেন। তো আসেন ভাই রিমেম্বার করার জন্য মাথায় রাখবেন, গবলেট কোষ ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের মিউকুসায় পাওয়া যায়। মিউকুসায় পাওয়া যায় বলে এটা মনে রাখবেন মিউকাস নিঃসরণ করে। এই যে মিল আছে, মিউকুসায় পাওয়া যায়, এই জন্য কি নিঃসরণ করে ভাই? মিউকাস নিঃসরণ করে। এভাবে রিমেম্বার করবেন, কারণ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। গবলেট কোষ কোথায় পাওয়া যায়? এভাবে কিন্তু কোয়েশ্চেন
কোয়েশ্চেন ফরম্যাটগুলো হয়। ক্ষুদ্রান্তও পাওয়া যায় কিন্তু ভাই বৃহদান্তও পাওয়া যায়। তবে স্পেসিফিক্যালি বলতে গেলে কোন জায়গায় পাওয়া যায়? ক্ষুদ্রান্ত বৃহদান্তের মিউকোসা স্তরে। কোন স্তরে ভাই? মিউকোসা স্তরে। এখানে আরেকটা ইনফরমেশন, এই যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র দুই জায়গায় বললাম আমি গবলেট কোষটা পাওয়া যায়, তবে বৃহদান্ত্রে গবলেট কোষের সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বেশি। বৃহদান্ত্রে এই গবলেট কোষের সংখ্যাটা সবচেয়ে বেশি পাওয়া যায়। গবলেট কোষের সংখ্যাটা কি সবচেয়ে বেশি কোন জায়গায় ভাই? বৃহদান্ত্রের মিউকোসা স্তরে। এই জিনিসটা মনে রাখবেন, কারণ এই পয়েন্টটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল। এই যে কয়েকটা ইনফরমেশন, মিশ্র গ্রন্থি 4টা, এককোষী গ্রন্থি, এটা একটা গবলেট কোষ, এটা একটা এককোষী গ্রন্থি, এবং এটা কোথায় পাওয়া যায় স্পেসিফিক্যালি, এই কয়েকটা ইনফরমেশন এগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষা সে এই টাইপের এককোষী গ্রন্থি এবং মিশ্র গ্রন্থি সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো আসেন ভাই আমরা যদি কোয়েশ্চেনটা সলভ করি, নিম্নের কোনটি এককোষী গ্রন্থি? এখন যদি আপনি অপশন চেকিং করেন, এই যে বি এবং ডি অপশনে যে দুইটা আছে, একটা হচ্ছে অগ্নাশয়, একটা হচ্ছে যকৃৎ। আমি রিলেটেড ইনফরমেশন আমি আপনাকে বললাম, অগ্নাশয়, যকৃৎ, শুক্রাশয়, ডিম্বাশয় এগুলো হচ্ছে কি গ্রন্থি ভাইয়া? মিশ্র গ্রন্থি। দ্যাটস ওয়াই আমার বি এবং ডি অপশন কখনোই এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে না, কারণ আমাকে এককোষী গ্রন্থি খুঁজে বের করতে হবে। তো আসেন ভাই এ অপশনে যেটা আছে সেটা হচ্ছে একটা গবলেট কোষ। এটা নিয়েই কিন্তু আমি আপনাকে এতক্ষণ ধরে বলছিলাম, যেটা একটা কি গ্রন্থি ভাই? এককোষী গ্রন্থি, যেটা ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের কোথায় পাওয়া যায় ভাই? মিউকোসা স্তরে পাওয়া যায়। ক্ষুদ্রান্তও পাওয়া যায়, বৃহদান্ত্রও পাওয়া যায়, স্পেসিফিক্যালি বলতে গেলে মিউকোসা স্তরে পাওয়া যায়। এবং এই গবলেট কোষটা যদি মিউকোসা স্তরে পাওয়া যায়, নামের সাথে মিল রেখে আমি আপনাকে বলেছিলাম এটা হচ্ছে ভাই মিউসিন নিঃসরণ করে। কি নিঃসরণ করে ভাই? মিউসিন নিঃসরণ করে, এটা রিমেম্বার করবেন। আরেকটা বলেছিলাম ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র দুই জায়গায় এই গবলেট কোষটা পাওয়া যায়, তবে বৃহদান্ত্রে হচ্ছে গবলেট কোষের সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে ভাই বৃহদান্ত্রে। আশা করি এই কয়েকটা ইনফরমেশন যদি ভাই আপনি মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষা আসে এককোষী গ্রন্থি এবং মিশ্র গ্রন্থি সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, উইসাং নালী নিম্নের কোথায় অবস্থিত? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ডেন্টাল ভর্তি পরীক্ষা 2010-11 অ্যাডমিশন টেস্টে এসেছিল। কোয়েশ্চেনটা আরেকবার একটু দেখেন, উইসাং নালী নিম্নের কোথায় অবস্থিত? তো আসেন ভাই এই কোয়েশ্চেন রিলেটেড সামনের ভর্তি পরীক্ষার জন্য আপনাকে যে ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই কোয়েশ্চেনটা মূলত করা হয়েছে ভাই অগ্নাশয় টপিক থেকে। কি টপিক থেকে ভাই? অগ্নাশয় টপিক থেকে। এই টপিকটা কিন্তু শুধুমাত্র যারা মেডিকেল প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এমনটা নয়। এই অগ্নাশয় টপিকটা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইউনিটের বায়োলজি দাগানোর চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেকগুলো কোয়েশ্চেন বারবার রিপিট হয়। তো আসেন ভাই এই অগ্নাশয় টপিকটা নিয়ে আপনাকে যে ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে, আমি একটু আগে পূর্বের কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আপনাকে বলেছিলাম মানবদেহে টোটাল মিশ্র গ্রন্থি আছে হচ্ছে 4টা। একটা হচ্ছে শুক্রাশয়, ডিম্বাশয়, দেন হচ্ছে যকৃৎ এবং অগ্নাশয়। তাহলে আমরা প্রথমেই জেনেছি এই যে অগ্নাশয় এটা একটা হচ্ছে ভাই মিশ্র গ্রন্থি। কি গ্রন্থি ভাই? মিশ্র গ্রন্থি, যেটা আমি ভাই আপনাকে পূর্বের কোয়েশ্চেন অ্যানালাইসিসে বলেছিলাম, আপনি জাস্ট একটু রিমেম্বার করেন। দেন আসেন আরো পাশাপাশি আপনাকে যে জিনিসটা জানতে হবে, এই যে অগ্নাশয় এটা হচ্ছে ভাই 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা এবং 5 সেন্টিমিটার চওড়া। একটা হচ্ছে কি গ্রন্থি ভাইয়া? মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি এটা আমি জানি, জাস্ট মনে রাখবেন এটা 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা এবং 5 সেন্টিমিটার কি ভাইয়া? চওড়া। আসেন ভাই নেক্সট যে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, দেখেন এই পয়েন্টগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই। এখানে একটা পয়েন্টও আপনাকে স্কিপ করার কোনো সুযোগ নেই, কারণ প্রতিটা পয়েন্ট থেকে আমি এই যে ইনফরমেশনগুলো এমনভাবে শেয়ার করি, অনেকগুলো কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আপনাদের জন্য কিন্তু ইনফরমেশনগুলো দিই। সো প্রতিটা ইনফরমেশন, আপনি কোনো ইনফরমেশন স্কিপ করবেন না, প্রতিটা ইনফরমেশন কাইন্ডলি কনসেন্ট্রেশন দিয়ে শোনার চেষ্টা করবেন। দেন আসেন ভাই সেকেন্ড পয়েন্টটা, অগ্নাশয়ের গ্রন্থিগুলা থেকে ছোট ছোট নালিকা বেরিয়ে একত্রিত হয়ে উইসাং নালী গঠন করে। এই যে উইসাং নালী এটা কিভাবে গঠিত হয় দেখেন ভাই, অগ্নাশয়ের গ্রন্থিগুলা থেকে ছোট ছোট নালিকা বেরিয়ে
একত্রিত হয়ে উইসাং নালী কি গঠন করে ভাইয়া? উইসাং নালী গঠন করে, যা ব্যাটার অফ অ্যাম্পুলার মাধ্যমে ডিউডেনামে উন্মুক্ত হয়। এই পয়েন্ট থেকেই 3টা কোয়েশ্চেন হতে পারে। এই যে ব্যাটার অফ অ্যাম্পুলা এটা কোথায় উন্মুক্ত হয় ভাইয়া? এই যে ডিউডেনামে উন্মুক্ত হয়। ব্যাটার অফ অ্যাম্পুলার মাধ্যমে ডিউডেনামে উন্মুক্ত হয়। আর এই যে উইসাং নালী গঠন হয়, এই যে অগ্নাশয়ের গ্রন্থিগুলো থেকে ছোট ছোট নালীকে বেরিয়ে একত্রিত হয়ে কি গঠন হয় ভাইয়া? উইসাং নালী গঠন করে, যেটা ব্যাটার অফ অ্যাম্পুলার মাধ্যমে ডিউডেনামে কি হয় ভাইয়া? উন্মুক্ত হয়, ডিউডেনামে উন্মুক্ত হয়। এই পয়েন্টগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেন আসেন 3 নাম্বার যে পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এই যে আমি আপনাকে পূর্বেই বলেছিলাম যে অগ্নাশয় এটা একটা মিশ্র গ্রন্থি। কেন জানেন? এই যে আসেন, অগ্নাশয়ে 2টা পার্ট থাকে। একটা হচ্ছে ভাইয়া বহিকরা অংশ, অগ্নাশয়ের একটা হচ্ছে ভাইয়া বহিকরা অংশ, আর একটা হচ্ছে ভাইয়া অগ্নাশয়ের অন্তঃকরা অংশ। আসেন ভাইয়া, বহিকরা যে অংশ এটার নামটা হচ্ছে ভাইয়া এসিনাস। কি বলা হয় ভাইয়া? এসিনাস। আর অগ্নাশয়ের যে অন্তঃকরা অংশ এটার নাম হচ্ছে ভাইয়া আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আশা করি বুঝতে পেরেছেন। পয়েন্টগুলো পার্ট বাই পার্ট মাথায় রাখবেন, তাহলে আপনার জন্য রিমেম্বার করতে সুবিধা হবে। অগ্নাশয়ের বহিকরা যে পার্ট সেটার নাম হচ্ছে ভাইয়া এসিনাস, আর অগ্নাশয়ের অন্তঃকরা অংশ যে পার্ট সেটা হচ্ছে ভাইয়া আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখন আসেন, আমি যদি আপনাকে ছোট্ট করে একটু রিমেম্বার করিয়ে দিই, এই যে অগ্নাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়। এই যে অগ্নাশয়ের বহিকরা অংশ যেটা এসিনাস, এখান থেকে কি নিঃসৃত হয় জানেন? এনজাইম নিঃসৃত হয়, বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হয়। এই যে যেমন ট্রিপসিন, লাইপেস, ঠিক আছে, তারপরে অ্যামাইলেস, এই টাইপের বিভিন্ন ধরনের এনজাইম এই বহিকরা অংশ থেকে কি হয় ভাই? নিঃসৃত হয়। আর এই যে অন্তঃকরা অংশের নাম আমি আপনাকে বললাম যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে বিভিন্ন ধরনের হরমোন কি হয়? নিঃসৃত হয়। সেজন্য ভাইয়া স্পেশালি অগ্নাশয়কে কি গ্রন্থি বলা হয়? মিশ্র গ্রন্থি। কারণ বহিকরা পার্ট থেকে নিঃসৃত হয় হচ্ছে এনজাইম, অন্তঃকরা পার্ট থেকে, অন্তঃকরা অংশের নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যে পার্ট থেকে নিঃসৃত হচ্ছে হরমোন। তাহলে এনজাইম এবং হরমোন অগ্নাশয় থেকে নিঃসৃত হওয়ার কারণে এই গ্রন্থিটাকে বলা হচ্ছে ভাই মিশ্র গ্রন্থি। এখানে আপনার মনে আছে কিনা দেখেন, এই যে ট্রিপসিন, লাইপেস, এই যে ট্রিপসিন কি পরিপাককারী এনজাইম? এটা কিন্তু আমি ফার্স্ট কোয়েশ্চেনে বলেছিলাম। ট্রিপসিন, কাইমোট্রিপসিন এগুলো হচ্ছে ভাই প্রোটিন পরিপাককারী এনজাইম বা আমিষ পরিপাককারী এনজাইম। এই যে মনে আছে লাইপেস এটা কোন টাইপের কি পরিপাককারী এনজাইম? লাইপেসটা হচ্ছে ভাই লিপিড পরিপাককারী এনজাইম, ঠিক আছে। অ্যামাইলেস কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইম। এই জিনিসগুলো ভাই রিমেম্বার করবেন, আপনি দেখলেই যেন আপনার জিনিসগুলো মাথায় আসে। তো আসেন ভাইয়া, আমি আপনাকে বললাম যে বহিকরা অংশ থেকে নিঃসৃত হয় এনজাইম, অন্তঃকরা অংশ থেকে নিঃসৃত হচ্ছে হরমোন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। এখন আসেন, এই যে হরমোন, এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যে হরমোন নিঃসৃত হয় সেখানে আমরা 4 ধরনের কোষের দেখা পাই। কয় ধরনের কোষের দেখা পাই? 4 ধরনের। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স জিনিসটা কি মনে আছে তো? অগ্নাশয়ের অন্তঃকরা অংশের নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেখানে 4 ধরনের কোষ নিঃসৃত, 4 ধরনের কোষের আমরা সন্ধান পাই। ফার্স্ট হচ্ছে ভাই আলফা কোষ, দেন হচ্ছে বিটা, দেন হচ্ছে ডেল্টা এবং গামা। এই 4 ধরনের কোষের সন্ধান পাই আমরা। তো দেখেন ভাই, এখানে এই পয়েন্টগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেটা আলফা কোষ সেটার থেকে নিঃসৃত হচ্ছে ভাই গ্লুকাগন। কি নিঃসরণ করে? আলফা কোষটা হচ্ছে কি নিঃসরণ করে ভাইয়া? গ্লুকাগন নিঃসরণ করে। এগুলো হয়তো আপনার মনে আছে, জাস্ট আমি আপনাকে রিমেম্বার করে দিচ্ছি। এগুলা গ্লুকাগন নিঃসরণ করে, যেটা রক্তে গ্লুকোজের পরিমাণ কি ভাইয়া? কমায়। কোয়েশ্চেন ফরম্যাটগুলো এভাবে হতে পারে, নিচের কোনটি রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়? ঠিক আছে, এই যে আলফা কোষ বা গ্লুকাগন, এই যে আলফা কোষ থেকে যে গ্লুকাগনটা নিঃসরণ হয়, যেটা রক্তে গ্লুকোজের পরিমাণ কি ভাইয়া? কমায়। দেন আসেন ভাই বিটা কোষ। বিটা কোষ থেকে নিঃসরণ হচ্ছে ভাই ইনসুলিন। বিটা কোষ থেকে কি নিঃসৃত হয়? ইনসুলিন নিঃসরণ করে, যেটা রক্তে গ্লুকোজের পরিমাণ কি বাড়ায়। আমরা ইনসুলিন কি জন্য দিই? কারণ ইনসুলিন ইউজ করে হচ্ছে আমাদের যখন ব্লাডে গ্লুকোজের পরিমাণটা কমে যায়, তখন সেক্ষেত্রে আমরা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিনটা আমরা প্রয়োগ করি। তো এটা জাস্ট আপনার রিমেম্বার হওয়ার কথা। এই যে বিটা কোষ থেকে যে ইনসুলিন নিঃসৃত হয়, এই ইনসুলিনটা আমার রক্তে গ্লুকোজের পরিমাণটা কি বাড়ায়। আর গ্লুকাগন যেটা আলফা কোষ থেকে নিঃসৃত হয়, সেটা রক্তে গ্লুকোজের পরিমাণটা কি কমায়। দেন আসেন ভাই ডেল্টা কোষ। ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয়েছে ভাই সোমাটোস্ট্যাটিন। কোয়েশ্চেন ফরম্যাটগুলো এভাবে হয়েছিল, সোমাটোস্ট্যাটিন নিঃসরণ করে কোন কোষ? এই যে ডেল্টা কোষ থেকে, অগ্নাশয়ের ডেল্টা কোষটা আমার সোমাটোস্ট্যাটিন নিঃসরণ করে। দেন হচ্ছে ভাই
গামা কোষ যেটা সেটা হচ্ছে ভাই প্যানক্রিয়েটিক পলিপেপটাইড নিঃসরণ করে। কি ভাই? প্যানক্রিয়েটিক পলিপেপটাইড নিঃসরণ করে কোন কোষ? এই যে গামা কোষ। এই যে কয়েকটা ইনফরমেশন ভাই অগ্নাশয় সম্পর্কিত এই টাইপের পার্ট বাই পার্ট ইনফরমেশন যদি আপনি বাইসিরিয়ালি মনে রাখতে পারেন তাহলে ভাই ভর্তি পরীক্ষায় আসা অগ্নাশয় সম্পর্কিত যে কোনো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো আসেন ভাই আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি, উইসাং নালী নিম্নের কোথায় অবস্থিত? তো আমরা দেখেছিলাম উইসাং নালী হচ্ছে ভাইয়া এই যে অগ্নাশয়ে অবস্থিত। কোথায় ভাইয়া? অগ্নাশয়। এবং সেটার ডেসক্রিপশনটা কি ছিল? অগ্নাশয়ের গ্রন্থিগুলো থেকে ছোট ছোট নালিকা বেরিয়ে একত্রিত হয়ে উইসাং নালী গঠন হয়, যেটা ব্যাটার অফ অ্যাম্পুলার মাধ্যমে কোথায় উন্মুক্ত হয় ভাইয়া? ডিউডেনামে উন্মুক্ত হয়। এবং বহিকরা অংশ থেকে যে এনজাইম নিঃসৃত হয়, বহিকরা অংশের নাম, অন্তঃকরা অংশের নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেটা থেকে হরমোন নিঃসৃত হয়। এবং ওই হরমোনগুলোর ডেসক্রিপশন এগুলো যদি ভাই আপনি রিমেম্বার করতে পারেন তাহলে ভর্তি পরীক্ষা সেই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, কোন কোষ হতে পাকস্থলিতে HCl তৈরি হয়? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ডেন্টাল ভর্তি পরীক্ষা 2016-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো আসেন ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো সামনের ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাই পাকস্থলীর প্রাচীরে আমরা বিভিন্ন ধরনের কোষের সন্ধান পাই। এইগুলো সম্পর্কে যদি আপনার একটু ধারণা থাকে তাহলে ভাই আপনি এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি ইজিলি সলভ করতে পারবেন। এই টপিকটা এই কোষগুলা কিন্তু পাকস্থলীর প্রাচীরের এই কোষগুলা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাকস্থলীর প্রাচীরের এই কোষগুলার নিঃসৃত পদার্থ সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেন আপনি মেডিকেল প্লাস ডেন্টাল এবং ইউনিটের ভর্তি পরীক্ষায় খুঁজে পাবেন। তো আসেন ভাই পাকস্থলীর প্রাচীরের যে কোষটা, ফার্স্ট ওয়ান হচ্ছে ভাই অক্সিনোটিক বা প্যারাইটাল কোষ। নামগুলো মনে রাখবেন, অনেক সময় কোয়েশ্চেনে দেওয়া থাকে অক্সিনোটিক বা অনেক সময় দেওয়া থাকে অপশনে প্যারাইটাল। ঠিক আছে, অক্সিনোটিক বা প্যারাইটাল দুইটা কিন্তু সেম কথা, একটু রিমেম্বার করবেন। এটা হচ্ছে ভাই একটা পাকস্থলীর প্রাচীরের কোষ। অক্সিনোটিক বা প্যারাইটাল কোষটা হচ্ছে আমার HCl নিঃসরণ করে বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে ভাই? নিঃসরণ করে। পাকস্থলীর প্রাচীরের অক্সিনোটিক বা প্যারাইটাল কোষ হচ্ছে আমার HCl কি করে ভাই? নিঃসরণ করে। একটা জিনিস মনে রাখবেন, অক্সিনোটিক প্যারাইটাল দুইটা কিন্তু সেম কথা, মিস্টেক করবেন না, কারণ এক এক সময় কোয়েশ্চেনের অপশনে এক একটা দেওয়া থাকতে পারে, সো কনফিউশনে পড়বেন না। দেন সেকেন্ড ওয়ান হচ্ছে ভাই পাকস্থলীর প্রাচীরের একটা কোষ হচ্ছে ভাই মিউকাস কোষ, যেটা থেকে হচ্ছে ভাই মিউসিন নিঃসৃত হয়। এটা সবার মনে থাকবে, মিউকাস মিউসিন একটু মিল আছে তো সেজন্য মনে থাকে, বাট যেগুলো মিল নাই এগুলো কিন্তু অনেকে রিমেম্বার করতে পারবে না, বাট প্র্যাকটিস করলে কিন্তু ইজিলি এইসব জিনিস মনে থাকবে। অক্সিনোটিক বা প্যারাইটাল কোষ থেকে কি হয় ভাই? HCl নিঃসৃত হয়। দেন আসেন 3 নাম্বার যে কোষটা পাকস্থলীর প্রাচীরের, সেটা হচ্ছে পেপটিক কোষ বা সিপ কোষ। তাহলে দেখেন অনেক সময় কোয়েশ্চেনে দেওয়া থাকবে পেপটিক কোষ, আবার অনেক সময় কোয়েশ্চেনে দেওয়া থাকতে পারে হচ্ছে ভাই সিপ কোষ। ঠিক আছে, অর্থাৎ পেপটিক কোষ বা সিপ কোষ দুইটা কিন্তু সেম কথা। আমি বারবার একটা উদাহরণ দিই আপনাদের, যেটা লাউ সেটা কদুর মতো। এই যে পাকস্থলী প্রাচীরের পেপটিক কোষ বা পেপসিক কোষ থেকে হচ্ছে সিপ কোষ থেকে হচ্ছে ভাই পেপসিনোজেন নিঃসৃত হয়। কি নিঃসৃত হয় ভাই? পেপসিনোজেন নিঃসৃত হয়। কোয়েশ্চেন ফরম্যাটগুলো এরকম ভাবে হবে, পেপসিনোজেন নিঃসৃত হয় কোনটা থেকে? কোন কোষ থেকে? এই যে পেপসিনোজেন নিঃসৃত হচ্ছে ভাই পেপটিক কোষ বা আরেকটা নাম কি ভাই? চিপ কোষ থেকে। এই যে কয়েকটা ইনফরমেশন ভাই এগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। শুধু মেডিকেল ডেন্টাল না, আপনারা যারা ইউনিটি বায়োলজি দেখানোর চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি যাতে আপনার জিনিসগুলো আর রিমেম্বার হয় সহজে। অক্সিনোটিক বা প্যারাইটাল কোষ থেকে হচ্ছে ভাই HCl, এগুলো সব পাকস্থলী প্রাচীরের কোষ। মিউকাস থেকে হচ্ছে মিউসিন, পেপটিক কোষ বা সিপ কোষ থেকে হচ্ছে ভাই পেপসিনোজেন। এখন আসেন ভাই আমরা অপশন চেকিং করে এই কোয়েশ্চেনটা সলভ করব। দেখেন কিভাবে সলভ হয়ে যায়। এই যে কোন কোষ হতে পাকস্থলীতে HCl তৈরি হয়, এই যে অপশনে যেটা আছে সেটা দেখেন ভাই সিপ কোষ। এটার আরেকটা আমি নাম বলেছিলাম একটু আগে, আপনাকে রিলেটেড ইনফরমেশন বলেছিলাম পেপটিক কোষ বা কি কোষ ভাই? সিপ কোষ। এই পেপটিক কোষ বা সিপ কোষ থেকে কি নিঃসৃত হয় বলেন তো ভাইয়া? পেপসিনোজেন। কি নিঃসৃত হয় ভাইয়া? পেপসিনোজেন নিঃসৃত হয়। দেন আসেন বি অপশন, যেটা আমাকে HCl কোনটা থেকে তৈরি হয় সেটা বের করতে হবে। বি অপশনে যেটা আছে জি কোষ, এটার পূর্ণরূপ হচ্ছে ভাই গবলেট কোষ। কি কোষ ভাই? জি কোষ বা গবলেট কোষ, যেটা আমি একটু আগে কোয়েশ্চেন সলভ করতে গিয়ে পূর্বের একটা কোয়েশ্চেন আপনাকে আলোচনা করেছিলাম। এই গবলেট কোষ এটা একটা হচ্ছে ভাই এককোষী গ্রন্থি। কি গ্রন্থি ভাই? এককোষী গ্রন্থি এবং মিশ্র গ্রন্থির আলোচনায় এই গবলেট কোষটা জি কোষটা এসেছিল, যেটা একটা এককোষী গ্রন্থি।
এবং এই গবলেট কোষটা নিয়ে অনেক ডিটেলস আপনাকে বলেছিলাম, যেটা ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের মিউকোসা স্তরে পাওয়া যায়। কোথায় পাওয়া যাবে? মিউকোসা স্তরে পাওয়া যায়। এবং বলেছিলাম একটা ইনফরমেশন, এই বৃহদান্ত্রে হচ্ছে ভাই গবলেট কোষের সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কোথায় ভাই? বৃহদান্ত্রে। এই জিনিসটা মনে রাখবেন, ভর্তি পরীক্ষায় অনেকবার দেখা গিয়েছিল। তো আসেন ভাই, সি অপশন যেটা, সেটা যদি আপনি চেক করেন ভাইয়া, বিটা কোষ। বিটা কোষ এটা আমি অগ্নাশয়ের কোয়েশ্চেন সলভ করতে গিয়ে অগ্নাশয় টপিকে আমি আপনাকে বলেছিলাম, অগ্নাশয় যেটা একটা মিশ্রগ্রন্থি, এটার একটা অন্তঃকরা অংশ আছে, এটার একটা বহিঃকরা অংশ আছে, এবং অন্তঃকরা অংশের নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেটাতে আপনি 4 ধরনের কোষ পেয়েছিলেন। একটা হচ্ছে আলফা, বিটা, ডেল্টা, গামা। আপনার মনে আছে আলফা কোষ থেকে ছিল হচ্ছে ভাই গ্লুকাগন, কি নিঃসরণ ছিল? গ্লুকাগন, ঠিক আছে। আর হচ্ছে ভাই বিটা কোষ থেকে কি ছিল? বিটা কোষ থেকে হচ্ছে ভাই ইনসুলিন। কি বলেন তো ভাইয়া? ইনসুলিন, যেটা রক্তে গ্লুকোজের পরিমাণ কি ভাইয়া? বাড়াতো। আর যে আলফা কোষ থেকে যে গ্লুকাগন, এটা হচ্ছে আমার রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতো। মনে আছে আপনার অগ্নাশয় টপিকের আলোচনায় আমি আপনাকে ইন ডিটেলস বলেছিলাম। তাহলে সিপ কোষও হচ্ছে না অ্যান্সার, গবলেট কোষও হচ্ছে না, বিটা কোষও হচ্ছে না। বাকি আছে হচ্ছে কি ভাইয়া? প্যারাইটাল কোষ। এটার আরেকটা নাম হচ্ছে ভাইয়া অক্সিনেটিক কোষ, যেটা আমি রিলেটেড ইনফরমেশন আপনাকে দেখালাম। অক্সিনোটিক বা প্যারাইটাল কোষ, যেটা থেকে হচ্ছে ভাই HCl নিঃসৃত হয়। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি ভাই? ডি। আশা করি আপনি ভাইয়ের অ্যানালাইসিস বা ডিসকাশনটা বুঝতে পেরেছেন। দেখেন ভাই, আপনি যদি প্রতিটা টপিক সম্পর্কে জানেন, অপশনগুলো চেকিং করে করে কত ইনফরমেশন আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। আশা করি আপনি আমার ডিসকাশনটা বুঝতে পেরেছেন। জাস্ট আপনি পাকস্থলী প্রাচীরের যে কয়েকটা কোষ এবং অক্সিনোটিক যে কথা, প্যারাইটাল একই কথা, প্যাপটিক যে কথা, সিপ কোষ একই কথা, এই জিনিসগুলো একটু রিমেম্বার করলে আশা করা যায় এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখে, নিম্নে প্রদত্ত কোনটি ভিটামিন B1 এর নাম? এই যে দেখেন ভাই, কোয়েশ্চেনটার নিচে প্রদত্ত কোনটি ভিটামিন B1 এর নাম। এই কোয়েশ্চেনটা দেখেন ভাই, ডেন্টাল ভর্তি পরীক্ষা 2008-9 অ্যাডমিশন টেস্টে এসেছিল ভাই। এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো সামনের ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং পানিতে দ্রবণীয় ভিটামিন, প্লাস হচ্ছে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামগুলা। এগুলা ভাই ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ডেন্টাল প্লাস মেডিকেল প্লাস যারা পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইউনিটের ও বায়োলজি দেখানোর চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য কিন্তু এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আসেন ভাইয়া, মনে রাখবেন চর্বিতে দ্রবণীয় ভিটামিন আছে হচ্ছে ভাইয়া 4টা। চর্বিতে দ্রবণীয় ভিটামিন কয়টা ভাইয়া? 4টা। A, D, E, K। এই যে ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E, ভিটামিন K, এই 4টা ভিটামিন হচ্ছে ভাইয়া ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, মাথায় রাখবেন। দেন হচ্ছে ভাইয়া পানিতে দ্রবণীয় ভিটামিন আছে 2টা, একটা হচ্ছে B আর একটা হচ্ছে কি ভাই? C। এই যে এই ইনফরমেশনটা মাথায় রাখবেন। ইনফরমেশন থেকে মেডিকেল প্লাস যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারাও কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে অনেকগুলো কোয়েশ্চেন এই টাইপের আপনি খুঁজে পাবেন, যেটা আপনি এই ইনফরমেশনগুলো দিয়ে ইজিলি সলভ করতে পারবেন। তা আমি বললাম ভাই আপনাকে চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে 4টা, একটা হচ্ছে A, D, E এবং কি K। দেন হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে 2টা, একটা হচ্ছে ভিটামিন B আর একটা হচ্ছে ভিটামিন C। এবং মনে রাখবেন এই যে ভিটামিন C, এই ভিটামিন C এর রাসায়নিক নাম হচ্ছে ভাইয়া অ্যাসকর্বিক অ্যাসিড। কি অ্যাসিড ভাইয়া? অ্যাসকর্বিক অ্যাসিড। খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে ভিটামিন C, এটার রাসায়নিক নাম কি ভাইয়া? অ্যাসকর্বিক অ্যাসিড। এবং আসেন, এই যে ভিটামিন B এর অনেকগুলা উপশাখা আছে। এই ভিটামিনগুলোর অনেকগুলো আবার উপশাখা আছে, যেমন ভিটামিন B1, ভিটামিন B2, B3, B5, B6 এবং B12। এইগুলার থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায়, মেডিকেল প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষায় অনেকগুলো কোয়েশ্চেন এসেছিল, যে এক একটা ভিটামিনের এক এক রাসায়নিক নামগুলা। যেমন ভিটামিন B1 যেটা, এটার রাসায়নিক নাম দেখেন থায়ামিন। ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? থায়ামিন। আর ভিটামিন B2, এটার রাসায়নিক নাম হচ্ছে ভাইয়া রিবোফ্লাভিন। খুবই খুবই গুরুত্বপূর্ণ, রিবোফ্লাভিন। কোনটার রাসায়নিক নাম ভাইয়া? ভিটামিন B2। আর ভিটামিন B1 কি ভাইয়া? থায়ামিন। এগুলো কিন্তু ভাইয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। দেন ভিটামিন B3 নিকোটিনিক অ্যাসিড বা নিয়াসিন। ভর্তি পরীক্ষায় যেটা দেখা যায়, নিকোটিনিক অ্যাসিড দেখা যায় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে নিয়াসিন দেখা যায়। মনে রাখবেন ভিটামিন B3, কারণ আপনি অপশনগুলো যখন চেকিং করতে যাবেন, প্রতিটা ইনফরমেশন সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে দেখবেন ইজিলি কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। এই জন্য আপনি এই যে ভিটামিন বি এর যে বিভিন্ন শাখা, এই শাখার রাসায়নিক নামগুলো আপনি মনে রাখবেন। B3 বললাম কি? নিকোটিনিক অ্যাসিড বা নিয়াসিন। দেন ভিটামিন B5 হচ্ছে ভাইয়া ফ্যান্টাথেনিক অ্যাসিড। আর ভিটামিন B6 খুবই ইম্পর্টেন্ট, ভিটামিন B6 এটার রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন।
পাইরিডক্সিন, এটা হচ্ছে ভিটামিন B6 এর রাসায়নিক নাম। দেন হচ্ছে ভাই ভিটামিন B12, এটার রাসায়নিক নাম হচ্ছে ভাই সায়ানোকোবালামিন। খুবই গুরুত্বপূর্ণ হয় যে ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি ভাইয়া? সায়ানোকোবালামিন। আর ভিটামিন B6 হচ্ছে পাইরিডক্সিন। এই যে বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, এগুলো আপনাকে ভর্তি পরীক্ষার জন্য পাশাপাশি মনে রাখতে হবে। এই যে ভিটামিন বি এর, আমি আপনাকে এক কথাই বলেছিলাম, এই যে ভিটামিন বি এর সবগুলো শাখা এগুলা কিন্তু ভাইয়া পানিতে কি দ্রবণীয় হবে, কারণ আমি আপনাকে বলেছিলাম ভিটামিন বি এবং ভিটামিন সি এই দুইটা ভিটামিন পানিতে দ্রবণীয়। তো এগুলা B1 B2 B3 B5 B6 B12 এগুলা মূলত ভিটামিন বি এরই একটা উপশাখা। তো এই সবগুলা ভিটামিন কি হবে ভাইয়া? পানিতে কি হবে? দ্রবণীয় হবে। এবং পাশাপাশি রাসায়নিক নামগুলো মনে রাখবেন। এখন আসেন, আর চারটা ভিটামিনের কথা বলেছিলাম যেগুলো চর্বিতে দ্রবণীয় ভিটামিন। একটা ছিল এ, ডি এবং ই কে। ভিটামিন এ যেটা, এটার রাসায়নিক নাম দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় প্লাস মেডিকেল প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল বা বিটা ক্যারোটিন। কি ক্যারোটিন ভাইয়া? বিটা ক্যারোটিন, রেটিনল বা বিটা ক্যারোটিন। দেন ভিটামিন ডি যেটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, সেটা হচ্ছে নাম দেখেন ভাইয়া কুলিক্যালসিফেরল, যেটা হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। দেন হচ্ছে ভাই ভিটামিন ই, এটার রাসায়নিক নাম হচ্ছে ভাই আলফা টুকুফেরল। দেন হচ্ছে ভাই ভিটামিন কে, যেটার রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনুন বা ম্যানাকুইনুন। এই যে এ, ডি, ই কে, এই সবগুলা ভিটামিন কিসে দ্রবণীয় ভাইয়া? চর্বি বা ফ্যাটে দ্রবণীয়। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবেন। এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটা হচ্ছে রেটিনাল বা বিটা ক্যারোটিন। আর ভিটামিন জি যেটা, সেটা হচ্ছে কুলিক্যালসিফেরল, এটা হচ্ছে ভাই ভিটামিন ডি এর রাসায়নিক নাম। এই জিনিসগুলো মনে রাখবেন। নিচে দেখেন আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট নোট শেয়ার করেছি, সেটা হচ্ছে ভিটামিন B12 যেটার রাসায়নিক নাম ছিল হচ্ছে ভাইয়া সায়ানোকোবালামিন। কি ছিল ভাইয়া? সায়ানোকোবালামিন। ঠিক আছে, এই যে ভিটামিন B12 বা সায়ানোকোবালামিন এবং ফলিক অ্যাসিড, কি অ্যাসিড ভাইয়া? ফলিক অ্যাসিড। এই দুইটা হচ্ছে ভাইয়া অস্থি মজ্জায় লোহিত কণিকা তৈরিতে প্রয়োজন হয়। কোয়েশ্চেন ফরম্যাটগুলো হবে এরকম: অস্থি মজ্জায় লোহিত কণিকা তৈরিতে নিচের কোনটি প্রয়োজন হয়? সেটা হচ্ছে বা ভূমিকা পালন করে। একটা হচ্ছে ভিটামিন B12 যেটার রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন, এবং ফলিক অ্যাসিড। এই দুইটা ভাইয়া অস্থি মজ্জায় লোহিত কণিকা তৈরিতে আমার ভূমিকা পালন করে বা প্রয়োজন হয়। আর ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল বা বিটা ক্যারোটিন, এগুলা মনে রাখবেন। দেন পাশাপাশি আমি যে বিভিন্ন ভিটামিন বি এর যে উপশাখাগুলো বললাম, B1 এর নাম হচ্ছে থায়ামিন, ভিটামিন B2 হচ্ছে ভাই রিবোফ্লাভিন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর নিয়াসিন হচ্ছে B3, আর হচ্ছে প্যান্টাথেনিক অ্যাসিড হচ্ছে B5, ফাইরিডক্সিন হচ্ছে B6, আর B12 হচ্ছে ভাই সায়ানোকোবালামিন। আপনি যদি একটু কনসেন্ট্রেশন দিয়ে জিনিসগুলো দেখেন বা একবার নিজে পড়ে একটু খাতায় লিখে প্র্যাকটিস করার চেষ্টা করেন, তাহলে সবচেয়ে বেশি এগুলো মনে থাকবে। কারণ এগুলো মেডিকেল প্লাস ডেন্টাল প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আসেন ভাই আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি, আমরা যদি অপশন চেকিং করে আসেন ভাই কোয়েশ্চেনগুলো সলভ করি, এই যে এ অপশনে যেটা আছে সেটা হচ্ছে ভাই রিবোফ্লাভিন। এটা হচ্ছে ভাই ভিটামিন B2 এর রাসায়নিক নাম। ভিটামিন কি ভাই? ভিটামিন B2 এর রাসায়নিক নাম হচ্ছে ভাই রিবোফ্লাভিন। দেন আসেন ভাই স্করবিক অ্যাসিড, এটা বাদ দিলাম। দেন হচ্ছে ভাই প্যান্টোথেনিক অ্যাসিড, এটা হচ্ছে ভাই ভিটামিন B5 এর রাসায়নিক নাম হচ্ছে ভাইয়া প্যান্টোথেনিক অ্যাসিড। এখানে 5 আছে, তো 5 থাকলে প্যানটা ওইভাবে রিমেম্বার করতে পারেন। ভিটামিন B5 হচ্ছে ভাই প্যান্টোথেনিক অ্যাসিড। দেন হচ্ছে ভাই থায়ামিন, যেটা হচ্ছে ভাই ভিটামিন B1 এর রাসায়নিক নাম ছিল হচ্ছে ভাই থায়ামিন। দ্যাটস আমার এই কোয়েশ্চেন অ্যান্সার হবে কি ডি, ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি ভাই? থায়ামিন। আর এই যে রিবোফ্লাভিন যেটা হচ্ছে ভিটামিন B2 এর রাসায়নিক নাম, এই যে প্যান্টোথেনিক অ্যাসিড যেটা হচ্ছে ভাই ভিটামিন B5 এর রাসায়নিক নাম। পাশাপাশি আপনি বিভিন্ন দ্রবণীয় ভিটামিন প্লাস বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নামের যে অ্যানালাইসিসটা আমি আপনার সাথে শেয়ার করলাম, এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে ভর্তি পরীক্ষায় আসা ভিটামিন সম্পর্কিত, দ্রবণীয় ভিটামিন এবং বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিচের চোয়ালে দন্তকুঠুরির সংখ্যা কত? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ডেন্টাল ভর্তি পরীক্ষা 2017-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। এই যে দন্ত সংকেত যুক্ত এই ফরম্যাটের এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো সামনের ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাই আপনাকে অ্যাট ফার্স্ট দন্ত সংকেতগুলোর অ্যানালাইসিসগুলো বুঝতে হবে। কারণ
আমরা অনেকেই দন্ত সংকেতের অ্যানালাইসিসগুলো না বোঝার কারণে এই টাইপের অনেকগুলো নরমাল কোয়েশ্চেনের অ্যান্সার আমরা কখনোই মিলাতে পারি না। তো আসেন ভাই, আমি আপনাকে যদি প্রথম থেকে একটু বেসিক স্টেপ থেকে শুরু করি, সেটা হচ্ছে একজন মানুষের লাইফে হচ্ছে দুইবার দাঁত ওঠে। প্রথম অবস্থায় যে দাঁত ওঠে সেটাকে মিল্ক টিথ বা দুধ দাঁত বলা হয়। দেন দ্বিতীয়বার সেকেন্ডলি যে দাঁত ওঠে সেটাকে পার্মানেন্ট বা স্থায়ী দাঁত বা বাত দাঁত বলা হয়। ওকে, আসেন। তো এই যে দুই টাইপের দাঁত ওঠে সেজন্য কিন্তু এটাকে ডাইফিডেন্ট বলা হয়। কি ফিডেন্ট ভাইয়া? ডাইফিডেন্টও বলে, এই জিনিসটাও মনে রাখবেন। ডাইফিডেন্ট জিনিসটা হচ্ছে ভাইয়া একজন মানুষের লাইফে যে দুইবার দাঁত ওঠার প্রক্রিয়া, সেটাই হচ্ছে ভাইয়া ডাইফিডেন্ট। তো আসেন ভাইয়া, তাহলে আমরা দাঁত পেলাম হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে মিল্ক টিথ, একটা হচ্ছে পার্মানেন্ট টিথ, অর্থাৎ একটা হচ্ছে দুধ দাঁত ভাইয়া আর একটা হচ্ছে স্থায়ী দাঁত। এখন এই যে দাঁতের এই অ্যানালাইসিস গুলো বোঝার জন্য আমরা বই শিখেছিলাম হচ্ছে দুধ দাঁতের এক প্রকার দন্ত সংকেত আছে ভাইয়া, স্থায়ী দাঁতের এক প্রকার দন্ত সংকেত আছে। এখন এই দন্ত সংকেত গুলার অ্যানালাইসিস গুলো আমাদের বুঝতে হবে। তো আমরা দন্ত সংকেতটা তো সবারই জানা, তারপর আমি জাস্ট আপনাকে একটু রিমেম্বার করে দিচ্ছি। I2C1P0M2 ডিভাইডেড হচ্ছে I2C1P0M2। এখানে উপরেরটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে উপরের সারির দাঁত, নিচেরটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ভাই নিচের সারির দাঁতের সংখ্যা। এখানে একটা জিনিস মনে রাখবেন, উপরের সারিতে যে কয়টা দাঁত, নিচের সারিতেও কিন্তু ঠিক সেম কয়টা দাঁত। কারণ আপনি যদি সংকেতটার দিকে একটু খেয়াল করবেন, উপরে যেরকম I2C1P0M2 আছে, নিচের সারিতেও কিন্তু ঠিক সেম সংকেতটাই আছে I2C1P0M2। অর্থাৎ উপরের চোয়ালে বা উপরের সারিতে যে কয়টা দাঁত থাকবে, নিচের চোয়ালে বা নিচের সারিতেও ঠিক সেম দাঁতটা থাকবে। এখন আমাদের যে অ্যানালাইসিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আগে I দিয়ে কি বোঝাচ্ছে, C দিয়ে কি বোঝাচ্ছে, P দিয়ে কি বোঝাচ্ছে, M দিয়ে কি বোঝাচ্ছে, এই জিনিসটা বুঝতে হবে। আশা করি আপনাদের জানা আছে। তারপর আমি জাস্ট আপনাকে একটু রিমেম্বার করে দিচ্ছি, কারণ এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। কারণ এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় দেখা যায়। যেমন আমি যদি একটা কোয়েশ্চেন ফরম্যাট আপনাকে দেখাই, সেটা হচ্ছে দেখেন, একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা কত। তাহলে এখন মোলার দাঁতের সংখ্যা কত সেটা বের করার জন্য আপনাকে দন্ত সংকেতে কোনটা দিয়ে মোলার বোঝাচ্ছে সেটা বুঝতে হবে। এই যে দেখেন I2C1P0M2, এখানে আমরা জানি ভাইয়া I দিয়ে হচ্ছে কি ইনসিসর বা কর্তন দাঁত, C দিয়ে হচ্ছে ভাইয়া ক্যানাইন বা সেদন দাঁত, P দিয়ে হচ্ছে ভাইয়া প্রি মোলার বা অগ্রপেশন দাঁত, আর M দিয়ে হচ্ছে ভাইয়া মোলার দাঁত। এখন আসেন দুধ দাঁতের যে দন্ত সংকেত আমরা দেখলাম, এই যে I2C1P0M2, এখানে কিন্তু P0, তার মানে P0 মিন্স হচ্ছে আমরা P দিয়ে কি বলেছিলাম ভাইয়া, ফ্রি মোলার বা অগ্রপেশন দাঁত। তার মানে এই যে P0 মিন্স হচ্ছে দুধ দাঁতের দন্ত সংকেতে, অর্থাৎ দুধ দাঁতের মধ্যে অগ্রপেশন কোনো দাঁত থাকে না। দুধ দাঁতের দন্ত সংকেতে আমরা P0 দিয়ে বোঝাচ্ছি দুধ দাঁতের মধ্যে অগ্রপেশন দাঁত কি ভাইয়া অনুপস্থিত। এখানে আরেকটা জিনিস, এই যে দাঁতের সংখ্যা 20টা, এটা বের করছে হচ্ছে যে কেমিস্ট্রিতে আমরা যে অরবিটালের কোন একটা অরবিটালে ইলেকট্রন সংখ্যা বের করার জন্য একটা টেকনিক আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে ভাই বলেছিলাম, আপনাদের রিমেম্বার আছে কিনা দেখেন, প্রতিটা অরবিটালে বিপরীত স্পিন যুক্ত দুইটা করে কি থাকে ভাই, ইলেকট্রন থাকে। সেটা আমরা এই যে কেমিস্ট্রিতে শিখেছিলাম অরবিটালের ইলেকট্রন সংখ্যা বের করার জন্য। তো এইখানে একটা জিনিস, এই জিনিসটা এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন দন্ত সংকেতের ক্ষেত্রে। আপনার যে সংকেতটা আছে সেটাকে যদি আপনি 2 দিয়ে গুণ করেন, তাহলে সেটার দাঁতের সংখ্যাটা বের হয়ে যাবে। যেমন I2 মিন্স হচ্ছে, যেমন দুধ দাঁতের দন্ত সংকেতে I2 আছে, তা I2 মিন্স হচ্ছে ইনসিসর। I2 মানে হচ্ছে এই যে I2, অর্থাৎ ইনসিসরের দন্ত 2 আছে, এই 2 এর সাথে যদি আপনি 2 গুণ করেন, তাহলে 2 2 গুণে 4। এই যে ইনসিসর কর্তন দাঁতের সংখ্যা হবে ভাই কয়টা, 4টা। ঠিক সেম C1 ক্যানাইন বা ছেদন, ক্যানাইনের যে সংকেতটা আছে সেটাকে যদি আপনি 2 দিয়ে গুণ করেন, তাহলে ছেদন দাঁতের সংখ্যা বের হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমরা যেরকম প্রতিটা অরবিটালে বিপরীত স্পিন যুক্ত 2টা করে ইলেকট্রন আছে, সেটা বের করার জন্য অরবিটালকে 2 দিয়ে গুণ করি, ঠিক সেম এখানে দন্ত সংকেতের মানগুলোকে আপনি 2 দিয়ে গুণ করলে যে দাঁতের সংখ্যাটা কি হয়ে যাবে ভাই, বের হয়ে যাবে। সেই জন্য ইন টোটাল হিসাব করে দেখেন, 2 একে 3, 3 এ 2 এ কত 5 কে সেজন্য সরাসরি 2 দিয়ে গুণ করে দিয়ে উপরের সারির দাঁত 20, নিচের সারির দাঁতের সংখ্যা কত 10, কারণ উপরের সারিতে যে কয়টা দাঁত, নিচের সারিতেও ঠিক সেম কয়টা দাঁত। তাহলে 10 + 10 মানে হচ্ছে কয়টা, 20টা। তার মানে যে দুধ দাঁতের দন্ত, অর্থাৎ যাদের ক্ষেত্রে দুধ দাঁত, তাদের টোটাল দাঁতের সংখ্যা হবে কয়টা ভাই, 20টা। এই জিনিসটা মনে রাখবেন। তবে এখানে আমি একটা কোয়েশ্চেন ফরম্যাট আপনাকে বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যেমন কোয়েশ্চেন ফরম্যাট গুলো এইভাবে হয়ে যাবে, দুধ দাঁতের ক্ষেত্রে বলতে পারে দুধ দাঁতের দন্ত সংকেত কোনটা, অথবা দুধ দাঁতে এই যে অগ্রপেশন, ফ্রি মোলার অগ্রপেশন দাঁত অনুপস্থিত, এই জিনিসটা কিন্তু কোয়েশ্চেন ফরম্যাট হতে পারে। অথবা আরেকটা জিনিস হচ্ছে, একজন 6 বছরের বালিকার
একটু ঘুরিয়ে বলতে পারে আপনাকে একজন 6 বছরের বালিকার দন্ত সংকেত নিচের কোনটা। তাহলে একজন 6 বছরের বালিকার ক্ষেত্রে আমার দন্ত সংকেতটা হবে হচ্ছে ভাইয়া দুধ দাঁতের দন্ত সংকেত, ঠিক আছে। কারণ যেহেতু 6 বছরের বালিকা, তাহলে 6 বছরের বালিকার ক্ষেত্রে দন্ত সংকেতটা হবে আমার দুধ দাঁতের দন্ত সংকেত, এই যে I2C1P0M2 এটা হবে। ওকে, এইভাবেও কিন্তু কোয়েশ্চেন ফরম্যাটটা হতে পারে। দেন আসেন ভাই স্থায়ী দাঁতের দন্ত সংকেত, এটা মনে রাখবেন স্থায়ী দাঁতের দন্ত সংকেত I2C1P2M3, ঠিক আছে। I2C1P2M3 উপরের সারিতে যেরকম নিচের চোয়ালে বা নিচের সারিতেও ঠিক সেম। অর্থাৎ আপনি যদি দাঁতের সংখ্যা হিসাব করেন 16 + 16 টোটাল 32টা পাবেন। এটা কিভাবে পাবেন সেটা তো আমি বলেছিলাম, দন্ত সংকেতে যে প্রতীকগুলো আছে সেটাকে যদি আপনি 2 দিয়ে গুণ করেন তাহলে প্রতিটা দাঁতের সংখ্যা আপনার বের হয়ে যাবে। আশা করি আপনি যদি এই কয়েকটা অ্যানালাইসিস মনে রাখতে পারেন তাহলে আপনি এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন বা দন্ত সংকেত সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন। যেমন আমি আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আপনার জন্য শেয়ার করেছি এই যে দন্ত সংকেত রিলেটেড, সেটা হচ্ছে এই যে কর্থন দাঁত, এই যে আমরা যেটাকে কর্থন দাঁত বলি, কর্থন দাঁত হচ্ছে ভাই 55 পাউন্ড। এই জিনিসটা মনে রাখবেন, কারণ ভর্তি পরীক্ষায় এই টপিকটা এসেছিল ইউনিটের ক্ষেত্রে। কর্থন দাঁত হচ্ছে ভাই 55 পাউন্ড এবং পেশন দাঁত হচ্ছে ভাই 200 পাউন্ড। সম পরিমাণ বল খাদ্যের উপর কি করে ভাই প্রয়োগ করে। কোয়েশ্চেন ফরম্যাট গুলো এরকম হবে, পেশন দাঁত কি পরিমাণ বল খাদ্যের উপর প্রয়োগ করে সেটা হচ্ছে ভাই 200 পাউন্ড, আর কর্তন দাঁত হচ্ছে ভাই 55 পাউন্ড। আর এই পয়েন্টও আমি আপনাকে আগে বলেছিলাম, দুধ দাঁতে অগ্রপেশন দাঁত থাকে না, অর্থাৎ অগ্রপেশন দাঁত অনুপস্থিত, কারণ দুধ দাঁতের দন্ত সংকেত আমরা দেখেছিলাম I2C1P0M2, ঠিক আছে। এই যে P দিয়ে ফ্রি মোলার, অগ্রপেশনে যেহেতু 0 আছে তার মানে অগ্রপেশন দাঁত অনুপস্থিত দুধ দাঁতের ক্ষেত্রে। আর এই যে কোয়েশ্চেন ফরম্যাটটা আমি আপনাকে বলেছিলাম, একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা। তাহলে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে দন্ত সংকেত কি বলেন তো, I2C1P2 কি বলেন তো ভাইয়া M3। এখানে মোলার দাঁতের সংখ্যা উপরের সারি নিচের সারি সেম, তাহলে মোলার দাঁতের সংখ্যা আমাকে বের করতে হবে। তো এখানে সংকেতে কি আছে ভাই M3। আমি বলেছিলাম দাঁতের সংখ্যা বের করার জন্য যে সংকেতের ক্ষেত্রে যে মানটা থাকবে সেটাকে যদি আপনি 2 দিয়ে গুণ করেন তাহলে সরাসরি মোলার দাঁতের সংখ্যা বের হয়ে যাবে। যে কোনো দাঁতের সংখ্যা বের হয়ে যাবে, সেটা অগ্রপেশন দাঁত হোক, সেটা ছেদন বা কর্তন যে দাঁতই হোক না কেন, সংকেতে যে মানটা আছে সেটাকে যদি আপনি 2 দিয়ে গুণ করেন তাহলে টোটাল দাঁতের সংখ্যা বের হয়ে যাবে। যেমন আমাকে পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা বের করতে হবে, তাহলে পূর্ণবয়স্ক মানুষের দন্ত সংকেতের ক্ষেত্রে মোলারের সংকেত হচ্ছে M3, তার মানে 3 আছে মোলারের ক্ষেত্রে, 3কে 2 দিয়ে গুণ করলে কত, তার মানে মোলার দাঁতের সংখ্যা কত ভাই 6। এই টেকনিকটা আমি বলেছিলাম ওই যে কেমিস্ট্রির একটা টেকনিক, প্রতিটা অরবিটালে বিপরীত স্পিন যুক্ত 2টা করে ইলেকট্রন থাকে, এই টেকনিকটা অ্যাপ্লাই করে আপনি দাঁতের সংখ্যা বের করতে পারবেন। আশা করি আপনি আমার ডিসকাশন বা অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। জাস্ট আমরা যদি এখন এই কোয়েশ্চেনটা সলভ করি ভাই, একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিচের চোয়ালে দন্তকুটুরির সংখ্যা, তাহলে দন্তকুটুরি মানে হচ্ছে দাঁতের সংখ্যা। তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা দন্ত সংকেত দেখেছিলাম ভাই I2C1P2M3। তা আপনি সরাসরি 2 দিয়ে প্রত্যেকটাকে গুণ না করে আগে সবগুলা যোগ করেন, 2 একে 3, 3 এ 2 এ 5, 5 এ 3 এ কত 8, তাহলে প্রতীকে মান আছে 8। এই 8কে বিপরীত স্পিন যুক্ত 2টা করে ইলেকট্রন বা 2টা করে দাঁত থাকে, এই চিন্তা করে 2 দিয়ে গুণ করেন, তার মানে 8 দুগুণে কত ভাইয়া 16টা। তার মানে একজন পূর্ণবয়স্ক মানুষের নিচের চোয়ালে দন্তকুটুরির সংখ্যা কত ভাইয়া 16টা। সেটা নিচের চোয়াল হোক, নিচের চোয়ালে যদি 16টা থাকে, উপরের চোয়ালেও কয়টা থাকবে 16টা থাকবে। এবং পূর্ণবয়স্ক মানুষ বা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে নিচের চোয়াল 16, উপরের চোয়াল 16, টোটাল কয়টা দাঁত ভাই 32। আর দুধ দাঁতের ক্ষেত্রে আমরা দেখেছিলাম উপরে 10 নিচে 10, টোটাল কত ভাই 20। এবং দুধ দাঁতের ক্ষেত্রে অগ্রপেশন দাঁতটা অনুপস্থিত। এই যে কয়েকটি ইনফরমেশন বা অ্যানালাইসিস, এগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে ভাই ভর্তি পরীক্ষায় আসা দন্ত সংকেত সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, একজন স্বাভাবিক ওজনের মানুষের বডি মাস ইন্ডেক্স BMI এর রেঞ্জটা কত। দেখেন এই কোয়েশ্চেনটা ভাই ডেন্টাল ভর্তি পরীক্ষা 2017-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল ভাই। এই টাইপের এই যে বডি মাস ইন্ডেক্স সম্পর্কিত একটা কোয়েশ্চেন, BMI সম্পর্কিত একটা কোয়েশ্চেন মেডিকেল প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষার পাশাপাশি যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন ব্যাংক সলভ করেছেন তারা পেয়েছেন এই যে BMI। এই টপিকটা কিন্তু মেডিকেলের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আসেন ভাই, BMI এর উপর ডিপেন্ড করে যে মানুষের শ্রেণী বিভাগ, এটা কিন্তু
মানুষের শ্রেণী বিভাগের এই চার্টটা ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আসেন ভাই আমি আপনাকে এই জিনিসগুলো একটু রিমেম্বার করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। যখন বিএমআই এর মানটা এটাকে আবার বাংলায় এই যে বিএমআই বডি মাস ইন্ডেক্স, বাংলায় কি বলা হয় বলুন তো ভাইয়া? এটাকে দেহের বর সূচি বলা হয়। অনেক সময় কি বলা থাকবে? দেহের বর সূচি। এবং এটার এককটা, এই বিএমআই এর এককটা হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার। কারণ সূত্রটা কি? ওজন ডিভাইডেড উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, উচ্চতাকে মিটারে নিতে হয়। ঠিক আছে, বিএমআই এর ক্ষেত্রে এটা তো আমরা সবাই জানি, দেন আমি ইন ডিটেলস আর বললাম না। তো আসেন ভাইয়া, মানুষের শ্রেণীর 6টা স্তর এখানে এই যে বিএমআই এর উপর মানুষের শ্রেণীর টোটাল 6টা স্তর আছে, টোটাল 6টা স্তর। আসেন ফার্স্ট স্তর যেটা, সেটা হচ্ছে যখন বিএমআই এর মানটা 18.5 এর চেয়ে লেস দেন হবে, 18.5 এর চেয়ে কম হবে বিএমআই এর মানটা, তখন আমরা তার শরীরের ওজন কম বলে আখ্যায়িত করব। ঠিক আছে, দেন আসেন, দেন 2 নাম্বার যে স্তর সেটা হচ্ছে 18.5 থেকে 24.9 রেঞ্জের মধ্যে যদি কোনো বিএমআই এর মান থাকে, তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে স্বাভাবিক ওজন। কি ওজন ভাইয়া? স্বাভাবিক ওজন। রেঞ্জগুলা কিন্তু ভাইয়া ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেন আসেন 25.0 থেকে অর্থাৎ 25 থেকে 29.9 এই রেঞ্জের মধ্যে যারা থাকবে বিএমআই বা দেহের বর সূচির মানটা, তাদেরকে আমরা অতিরিক্ত ওজন হিসেবে আখ্যায়িত করব। কি ওজন ভাইয়া? অতিরিক্ত ওজন। 25 থেকে 29.9 এদেরকে আমরা কি বলবো ভাইয়া? অতিরিক্ত ওজন। দেন আসেন 30 থেকে 34.9 পর্যন্ত, 30 থেকে 34.9 পর্যন্ত যে রেঞ্জ, তাদেরকে আমরা স্থূলতার প্রথম স্তর বলবো। কি স্তর ভাইয়া? স্থূলতার প্রথম স্তর, পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে ভাইয়া 35 থেকে 39.9 পর্যন্ত, 35 থেকে 39.9 পর্যন্ত যাদের বিএমআই এর মান বা দেহের বর সূচির মান, তাদেরকে আমরা স্থূলতার দ্বিতীয় স্তরে অন্তর্ভুক্ত করব। দেন ভাই 40-এর যদি গ্রেটার দেন হয়ে যায়, 40 অথবা 40-এর চেয়ে যদি বেশি হয়ে যায়, তখন তাদেরকে আমরা স্থূলতার তৃতীয় স্তর বলবো। এখন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা দিয়ে দেয় বলা যায় না, প্রতিটা পয়েন্টই গুরুত্বপূর্ণ। স্থূলতার দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, প্রথম স্তর, এগুলো তো গুরুত্বপূর্ণ। পাশাপাশি অতিরিক্ত ওজন কাদেরকে বলতেছি? 25.0 থেকে 29.9 তাদেরকে আমরা অতিরিক্ত ওজন বলতেছি। স্বাভাবিক ওজন কাদের বলতেছি? 18.5 থেকে কত? 24.9। এই টপিকগুলো, এই চারটা আপনি একবার পড়বেন, পড়ে চোখ বন্ধ করে নিজে নিজে একবার রিমেম্বার করবেন, দেন খাতায় লিখে একবার প্র্যাকটিস করবেন। দেন আসেন ভাইয়া আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এই স্থূলতা সম্পর্কিত বা বিএমআই সম্পর্কিত, সেটা হচ্ছে আসেন এই যে চিকিৎসা বিজ্ঞানের বেরিয়াট্রিক্স শাখায়, কি শাখায় ভাই? বেরিয়াট্রিক্স। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা বিজ্ঞানের বেরিয়াট্রিক্স শাখায় স্থূলতা নিয়ে আলোচনা করা হয়। কি নিয়ে ভাইয়া? স্থূলতা নিয়ে কোথায় আলোচনা করা হয় ভাইয়া? বেরিয়াট্রিক্স, বেরিয়াট্রিক্স শাখায়। আমার অন্তঃস্থীয় ওটা লিখতে একটু প্রবলেম হয়ে যায়, এটা অনেকে একটু বুঝতে পারেন না। এটা হচ্ছে ভাই বেরিয়াট্রিক্স শাখায় স্থূলতা নিয়ে আলোচনা করা হয়। দেন আসেন ভাইয়া এই যে নেক্সট যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাই প্রেডার উইলি সিনড্রোমে জিনগত ব্যাঘাতের কারণে স্থূলতা দেখা দেয়। এই পয়েন্টটা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছিল। প্রেডার উইলি সিনড্রোমে জিনগত ব্যাঘাতের কারণে এই স্থূলতাটা দেখা দেয়, এবং এই স্থূলতা নিয়ে আলোচনা করা হচ্ছে ভাই চিকিৎসা বিজ্ঞানের বেরিয়াট্রিক্স শাখায়। এখন এই যে স্থূলতার আবার কিছু রোগ আছে, স্থূলতার সৃষ্ট কিছু রোগ, এগুলো কিন্তু ভাই ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় প্লাস মেডিকেল দুই টাইপের জন্যই এই স্থূলতার সৃষ্ট রোগগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ফার্স্ট যে রোগটা সৃষ্টি হবে স্থূলতার কারণে, সেটা হচ্ছে ভাই করোনারি হৃদরোগ। দেন সেকেন্ড হচ্ছে ভাই টাইপ 2 ডায়াবেটিস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ট্রিকি হয়ে যায়। এই যে স্থূলতার কারণে সৃষ্ট রোগটা কিন্তু ভাই টাইপ 2 ডায়াবেটিস। অপশনে দেখবেন টাইপ 1ও দিয়ে দিবে, ঠিক আছে, টাইপ 1ও বলে দিবে, বাট আপনি মনে রাখবেন টাইপ 2 ডায়াবেটিসটা স্থূলতার কারণে সৃষ্ট রোগ, নট টাইপ 1 ডায়াবেটিস। ঠিক আছে, মাথায় রাখবেন। দেন ক্যান্সার, আবার ক্যান্সারের মধ্যে দুইটা অনলি, একটা হচ্ছে স্তন আর একটা হচ্ছে ভাই কোলন ক্যান্সার। অনলি ক্যান্সারের মধ্যে স্তন এবং কোলন ক্যান্সারটা স্থূলতার কারণে সৃষ্ট রোগ, এগুলো কিন্তু ট্রিকি করে দেয়। দেন উচ্চ রক্তচাপ, স্ট্রোক, দেন হচ্ছে যকৃত ও পিত্তথলির অসুখ। এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অপশনে প্রায় এই তিনটা দেওয়া থাকে। এই যে স্লিপ অ্যাপনিয়া, অস্টিওআর্থ্রাইটিস এবং বন্ধ্যাত্বা, এই তিনটা কিসের কারণে সৃষ্ট রোগ ভাই? স্থূলতার। অপশন এগুলো সবচেয়ে বেশি দেখা যায়। দেন দেখা যায় হচ্ছে ভাই টাইপ 2 ডায়াবেটিস, দেন হচ্ছে করোনারি হৃদরোগ, এই কয়েকটা, এই 5টা অপশনে সবচেয়ে বেশি দেখা যায়। ঠিক আছে, ক্যান্সারের মধ্যে মনে রাখবেন স্তন এবং কোলন ক্যান্সার, এগুলো হচ্ছে ভাই স্থূলতার কারণে সৃষ্ট রোগ। এবং রিমেম্বার করবেন অনলি টাইপ 2 ডায়াবেটিস স্থূলতার কারণে সৃষ্ট রোগ, নট টাইপ 1। আশা করি আপনি যদি এই কয়েকটা ইনফরমেশন বডি মাস ইন্ডেক্স, দেহের বর সূচি এবং স্থূলতা সম্পর্কিত
সম্পর্কিত এই কয়েকটা ইনফরমেশন যেগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে ভর্তি পরীক্ষা আসা এবং স্থূলতার এই মানুষের শ্রেণী বিভাগের এই চারটা বিএমআই সম্পর্কিত এই চারটা অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে। তো আসেন ভাই আমরা যদি কোয়েশ্চেনটা সলভ করি, আমাকে বলছে স্বাভাবিক ওজনের মানুষের বডি মাস ইন্ডেক্স কত। আমরা দেখেছিলাম ভাইয়া স্বাভাবিক ওজনের মানুষের বডি মাস ইন্ডেক্সটা ছিল হচ্ছে ভাইয়া 18.5 থেকে এই যে 24.9, এটা হচ্ছে ভাই স্বাভাবিক ওজন। এটা কি ভাইয়া স্বাভাবিক ওজন, ঠিক আছে। দেন হচ্ছে ভাইয়া এই যে যখন স্বাভাবিক ওজনটা ক্রস করবে দ্যাট মিন্স হচ্ছে 25 থেকে 29.9, এটা হচ্ছে ভাইয়া অতিরিক্ত ওজন। কি ওজন ভাইয়া? অতিরিক্ত ওজন। এইগুলো আপনি একটু খেয়াল করলেই পারবেন ভাইয়া, জাস্ট একটু কনসেন্ট্রেশনটা দিতে হবে। দেন অতিরিক্ত ওজন 29.9 পর্যন্ত, অতিরিক্ত ওজনের পর হচ্ছে 30 থেকে 34.9 পর্যন্ত যে রেঞ্জটা সেটা হচ্ছে ভাই স্থূলতার প্রথম স্তর। কি স্তর ভাইয়া? স্থূলতার ফার্স্ট স্টেজ। দেন হচ্ছে ভাইয়া পরবর্তীটা 35 থেকে 39.9 পর্যন্ত, এটা হচ্ছে ভাইয়া স্থূলতার দ্বিতীয় স্তর। কি স্তর ভাইয়া? দ্বিতীয় স্তর। দেন 40 থেকে যখন ঊর্ধ্ব হয়ে যাবে অথবা 40-এর সমান হয়ে যাবে তখন এটা হচ্ছে স্থূলতার থার্ড স্তর। এই যে এই জিনিসগুলো যদি আপনি রিমেম্বার করতে পারেন তাহলে ভর্তি পরীক্ষা আসে এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। দ্যাটস ওয়াই আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হচ্ছে ভাই, মানুষের একজন স্বাভাবিক ওজনের মানুষের বডি মাস ইন্ডেক্স কোনটা? এই যে বি অপশনটা। পাশাপাশি আপনি এই চারটা অ্যানালাইসিস করবেন। দেন চিকিৎসা বিজ্ঞানের বেরিয়াট্রিক্স শাখায় স্থূলতা নিয়ে আলোচনা করা হয়। প্রেডার উইলিস সিনড্রোমের জিনগত ব্যাঘাতের কারণে স্থূলতা দেখা যায় এবং টাইপ 2 ডায়াবেটিস, এটা স্থূলতার সৃষ্ট রোগ। স্লিপ অ্যাপনিয়া, অস্টিওআর্থাইটিস, বন্ধ্যাত্বা, এই জিনিসগুলো মাথায় রাখলে এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনার ইজিলি সলভ হয়ে যাবে। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, মানব পিত্তরস সম্বন্ধে নিচের কোন তথ্যটি সঠিক? দেখেন ভাই এই কোয়েশ্চেনটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2017-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল। আমাকে পিত্তরস সম্বন্ধে নিচে চারটে ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে কোন ইনফরমেশনটা কোন তথ্যটা পিত্তরস সম্বন্ধে সঠিক সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। আসেন ভাই পিত্ত বা পিত্তরস সম্পর্কিত এই টপিকটা মেডিকেল প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষার পাশাপাশি যারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইউনিটি বায়োলজি দেখানোর চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু ভাই পিত্ত এবং পিত্তরস সম্পর্কিত এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছরই দেখা যায় এই পিত্ত এবং পিত্তরস সম্পর্কিত একটা না একটা কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় দেখা যায়। তো আসেন ভাইয়া এই পিত্ত বা পিত্তরস এটা নিয়ে যে ইনফরমেশনগুলো আপনাকে মাথায় রাখতে হবে, আসেন আমি আপনাকে পার্ট বাই পার্ট বুঝাচ্ছি। নাম্বার 1 যে পয়েন্টটা আপনাকে মনে রাখতে হবে, এই যে পিত্ত বা পিত্তরস এটা একটি হলুদ তিক্ত স্বাদদারী ক্ষারীয় তরল পদার্থ। এই যেটা মনে রাখতে হবে ভাইয়া, তিক্ত স্বাদদারী কি পদার্থ ভাইয়া? ক্ষারীয় তরল পদার্থ, তরল পদার্থ, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম হচ্ছে পিত্তরস একটি হলুদ তিক্ত স্বাদদারী ক্ষারীয় তরল পদার্থ। আচ্ছা, এটা যেহেতু পিত্তরসটা যেহেতু ক্ষারীয় তাহলে এটার পিএইচ ভ্যালুটা কত হবে বলুন তো? আমরা পিএইচ স্কেলে দেখেছিলাম 7 হলে নিরপেক্ষ, 7-এর বেশি হলে সেটা কি ভাই? ক্ষারীয়। তার মানে এই যে পিত্তরসের পিএইচ ভ্যালুটা 7-এর চেয়ে কি হবে ভাই? বেশি হবে, যেহেতু পিত্তরসটা কি? ক্ষারীয়। তো আসেন সেই পিত্তের পিএইচ মানটা, আসেন এটা ভর্তি পরীক্ষায় অনেকবার এসেছিল। এই পিত্তের পিএইচ মানটা হবে কত ভাই? 7.6 থেকে 8.6। এটা কিন্তু এই যে পিত্তের পিএইচ মান নিয়ে যে কোয়েশ্চেনগুলো দেখা যায় সেখানে যদি ভাই আপনি একটু ট্রিক্স কাটান, যে অপশনগুলো দেওয়া থাকে সেগুলো দেখা যায় সবগুলো 7-এর নিচের মান দেওয়া থাকে। তো 7-এর নিচের মান হলে সেটা কিন্তু ক্ষারীয় হবে না, 7-এর নিচের মান হলে সেটা কিন্তু অ্যাসিডীয় হবে। কিন্তু যেহেতু পিত্তের পিএইচ মান ক্ষারীয় তাহলে আপনি ইজিলি ট্রিক্স অ্যাপ্লাই করে যেটা 7-এর চেয়ে বেশি মান আছে সেটাকে দেখাতে পারেন এবং সরাসরি মনে রাখতে পারলে তো আরো বেটার। সেটা হচ্ছে পিত্তের পিএইচ মানটা হচ্ছে 7.6 থেকে 8.6। এই পয়েন্টটা মুখস্থ করবেন, 7.6 থেকে 8.6। দেন আসেন 3 নাম্বার যে পয়েন্টটা, পিত্ত যকৃতে উৎপন্ন হয়। কোথায় উৎপন্ন হয় ভাইয়া? যকৃতে। কোথায়? যকৃতে। খুবই গুরুত্বপূর্ণ। পিত্ত উৎপন্ন হয় হচ্ছে ভাই যকৃতে, কিন্তু সঞ্চিত বা ঘনীভূত কিন্তু জমা থাকে হচ্ছে ভাই পিত্তথলিতে। কোথায়? পিত্তথলিতে। বাট প্রডিউস হয় কিন্তু আমার যকৃতে, বাট সঞ্চিত বা ঘনীভূত হয় কোথায়? পিত্তথলিতে। ইনফরমেশনটা মনে রাখবেন। এবং এই পিত্তরসের গঠনটা যদি আমি বলি, পিত্তরসের মধ্যে পানির পরিমাণটা হচ্ছে সবচেয়ে বেশি, 89% হচ্ছে পানি। দেন কিছু অজৈব লবণ আছে, অজৈব লবণের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আছে হচ্ছে ভাই 0.8% করে। পিত্ত লবণ পাওয়া যায় হচ্ছে ভাই 6%। পিত্ত লবণ কয় পার্সেন্ট? 6%। দেন পিত্তরঞ্জক,
এই যে বিলিরুবিন এবং বিলিবার্ডিন এই দুটো টপিক নিয়ে কিন্তু আমি একটা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে অনেকবার বলেছিলাম। যারা চ্যাপ্টার ওয়াইজ আমার ক্লাসগুলো দেখেছেন তারা জানেন এই যে বিলিরুবিন এবং বিলিবার্ডিন এই দুটো টপিক, যেটা পিত্তরঞ্জক পদার্থ। দেন হচ্ছে ভাই কোলেস্টেরল থাকে হচ্ছে 0.38%, ফ্যাট হচ্ছে ভাই 0.82%। তার মানে এই অ্যানালাইসিসগুলো মনে রাখবেন। পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে এই পিত্ত এবং পিত্তরসের কাজ সম্পর্কিত। এই পয়েন্টগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন আমরা দেখেছিলাম ভাইয়া পিত্ত বা পিত্তরসটা কি ক্ষারীয়, তো এই জন্য কাজটা দেখেন ওই জিনিসটা মনে রাখলে একটা কাজ আপনার শিখা হয়ে যাবে। দেখেন এটি অন্ত্রে, কোথায় ভাইয়া? অন্ত্রে। পিত্তরসটা কোথায়? অন্ত্রে। অন্ত্রে ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে, যা বিভিন্ন খাদ্য পরিপাকের জন্য কি ভাইয়া? আবশ্যক। কিছু খাদ্য পরিপাকের জন্য ক্ষারীয় মাধ্যম তৈরি করা প্রয়োজন হয়, যেটা অন্ত্রের মধ্যে এই পিত্তরসটা করে দেয়। এই পিত্তরসটা অন্ত্রে ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে, যেটা বিভিন্ন খাদ্য পরিপাকের জন্য কি আবশ্যক। দেন আসেন ভাই 2 নম্বর পয়েন্টটা, পিত্ত লবণ। পিত্ত লবণ ফ্যাট জাতীয় খাদ্যকে, ফ্যাট মানে কি ভাইয়া? চর্বি। চর্বি জাতীয় খাদ্যকে, এই পিত্ত লবণ ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশনের মাধ্যমে, খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক ভাই ইমালসিফিকেশন। পিত্ত লবণ ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় কি করে ভাইয়া? পরিণত করে। তার মানে ইমালসিফিকেশন প্রসেসটা কি? ইমালসিফিকেশন প্রসেসটা হচ্ছে পিত্ত লবণ ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্যকে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করার যে প্রসেস, সেটা হচ্ছে ভাই ইমালসিফিকেশন। খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন। পিত্ত লবণ চর্বি, লৌহ, ক্যালসিয়াম, ভিটামিন ইত্যাদি শোষণে কি করে ভাইয়া? সাহায্য করে। চর্বি তো দেখলামই, চর্বি জাতীয় খাদ্য শোষণে সাহায্য করতেছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। দেন পাশাপাশি লৌহ, ক্যালসিয়াম, ভিটামিন ইত্যাদি শোষণে কি করে ভাই? সাহায্য করে। দেন 4 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে ডিউডেনামের পিএইচ ভারসাম্য রক্ষা করে। কিসের ভাইয়া? ডিউডেনামের পিএইচ ভারসাম্য রক্ষা করে বিভিন্ন এনজাইমের ক্রিয়ায় কি করে ভাইয়া? সহায়তা করে। এই যে পিত্তরস সম্পর্কিত এই যে কয়েকটা পয়েন্ট কাজ, এগুলো যদি আপনি মনে রাখতে পারেন, পাশাপাশি এই যে পিত্তরসের গঠন প্লাস পিত্তরস সম্পর্কিত কিছু পয়েন্ট, এগুলো যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে ভর্তি পরীক্ষায় আসা পিত্ত এবং পিত্তরস সম্পর্কিত এই কোয়েশ্চেনগুলো ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো আসেন ভাই আমরা যদি এই কোয়েশ্চেনটা সলভ করি, মানব পিত্তরস সম্বন্ধে নিচের কোন তত্ত্বটি সঠিক? অপশন এ যদি আমরা চেক করি ভাইয়া, এটা একটি অম্লীয় তরল, এটা সঠিক নয়। কারণ আমরা দেখেছিলাম পিত্ত হচ্ছে হলুদ তিক্ত স্বাদদারি, একটা হচ্ছে ক্ষারীয় তরল। কি তরল ভাইয়া? ক্ষারীয় তরল। ওকে, তার মানে এ অপশন সঠিক নয়। বি অপশন এনজাইম, না ভাইয়া এটা কিন্তু একটা এনজাইম নয়, এটা একটা হচ্ছে রস, পিত্ত রস। দেন আসেন সি অপশনটা, পাকস্থলিতে পরিপাকে সাহায্য করে। না ভাইয়া এটা পাকস্থলিতে পরিপাকে সাহায্য করে না, এটা ডিউডেনামের পিএইচ ভারসাম্য রক্ষা করে, বিভিন্ন এনজাইমের ক্রিয়ায় সাহায্য করে, এবং হচ্ছে ভাইয়া ফ্যাট জাতীয় খাদ্যকে খাদ্য শোষণে সাহায্য করে, এবং অন্ত্রে ক্ষারীয় মাধ্যম সৃষ্টি করে, এগুলা করে। বাট এটা পাকস্থলিতে ভাইয়া খাদ্য পরিপাকে সাহায্য করে। এই অপশনটা সঠিক নয়। ডি অপশনটা দেখেন ভাইয়া, যকৃতে তৈরি হয়। হ্যাঁ ভাইয়া এই অপশনটা সঠিক, ডি অপশনটা। কারণ আমরা দেখেছিলাম ভাইয়া পিত্ত তৈরি হয় যকৃতে, বাট সঞ্চিত বা ঘনীভূত হয় কোথায় ভাইয়া? পিত্তথলিতে। ঠিক আছে, বাট প্রডিউস হয় হচ্ছে আমার যকৃতে। তার মানে আমার ডি অপশনটা কি ভাইয়া? সঠিক। আশা করি ভাই আপনি আমার অ্যানালাইসিস বা ডিসকাশনটা বুঝতে পেরেছেন। আপনি জাস্ট স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো একটু রিমেম্বার করবেন, তাহলে দেখবেন ভাই ভর্তি পরীক্ষায় আসা পিত্ত এবং পিত্তরস সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। ওকে, নেক্সট আরেকটা কোয়েশ্চেন সলভ করবো ভাই আমরা। কোয়েশ্চেনটা দেখেন, কোফার সেল থাকে কোথায়? কোফার সেল থাকে কোথায়? এই কোয়েশ্চেনটা দেখেন ভাই ডেন্টাল ভর্তি পরীক্ষা 2016-17 অ্যাডমিশন টেস্টে এসেছিল। ঠিক সেম এই টাইপেরই, এই ফরম্যাটেরই, এই রিলেটেড আরেকটা কোয়েশ্চেন যেটা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2017-18 অ্যাডমিশন টেস্টে এসেছিল ভাই। দেখেন কোয়েশ্চেন ফরম্যাটটা, মানুষের যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কি? মানুষের যকৃতে অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কি? এই যে ভাই এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে যে রিলেটেড ইনফরমেশনগুলো সামনের ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে, এই যে যকৃত বা এই টপিকটা যেমন বড়,
ঠিক তেমনি ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টপিকটা সমানভাবে মেডিকেল, ডেন্টাল প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইউনিটের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এই যকৃৎ টপিকটা। কারণ এই যকৃৎ টপিক থেকে অনেকগুলো কোয়েশ্চেন ভর্তি পরীক্ষায় এসেছিল। দেখেন আসেন যকৃৎ সম্পর্কে ফার্স্ট যে পয়েন্টটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে, আপনার কি মনে আছে ফার্স্টের দিকে আমি আপনাকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে একটু বুঝিয়েছিলাম যে মানবদেহে মিশ্র গ্রন্থি আছে হচ্ছে 4টা, শুক্রাশয়, ডিম্বাশয়, যকৃৎ এবং অগ্নাশয়। তার মানে ওই পয়েন্টটা যদি আমি নিয়ে আসি প্রথম দিককার কোয়েশ্চেনের অ্যানালাইসিস, তার মানে আমরা বলতে পারি যকৃৎ এটা একটা কি গ্রন্থি ভাইয়া? মিশ্র গ্রন্থি। এবং মনে রাখবেন এটা হচ্ছে ভাইয়া মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি। মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃৎ। পাশাপাশি এটার সাথে কম্পেয়ার করে আরেকটা ইনফরমেশন আপনাকে বলে যাচ্ছি, মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে কি ভাইয়া? ত্বক। অঙ্গ কি? ত্বক। আর গ্রন্থি হচ্ছে কি ভাই? যকৃৎ। এই যে পাশাপাশি কাছের ইনফরমেশনগুলো আপনি রিমেম্বার করবেন। দেন আসেন সেকেন্ড পয়েন্টটা ভাইয়া, প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষে এই যে যকৃতের ওজনটা প্রায় 1.5 থেকে কত কেজি ভাই? 2 কেজি। এই জিনিসটা মনে রাখবেন, প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ এটার ওজন। দেন আসেন খুবই খুবই গুরুত্বপূর্ণ এই যকৃতের গঠনটা। আসেন যকৃৎ 4টা অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত। কয়টা ভাইয়া? 4টা অসম্পূর্ণ খণ্ড। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আসেন একটা হচ্ছে ডান খণ্ড, দেন বাম খণ্ড, দেন হচ্ছে কোয়াড্রেট, দেন হচ্ছে কটেট। এই যে কোয়াড্রেট, কটেট এগুলো কিসের অংশ? এভাবে কিন্তু কোয়েশ্চেনটা এসেছিল। এই যে কোয়াড্রেট এবং কটেট এগুলো হচ্ছে ভাই যকৃতের অংশ, যকৃতের খণ্ড। যকৃৎ টোটাল 4টা খণ্ড নিয়ে গঠিত। একটাকে বলা হয় ডান খণ্ড, বাম খণ্ড, দেন হচ্ছে কোয়াড্রেট, দেন হচ্ছে কটেট। এখানে মনে রাখবেন যকৃতের যে 4টা অসম্পূর্ণ খণ্ড তার মধ্যে ডান খণ্ডটাই হচ্ছে সবচেয়ে বড়। কোন খণ্ডটা সবচেয়ে বড় ভাইয়া? ডান খণ্ডটা। এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেন আসেন যকৃৎ সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ভাইয়া আপনাকে ভর্তি পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান দেখেন ভাইয়া, যকৃতের আবরণী বা পর্দাকে কি বলা হয়? গ্লিসন্স ক্যাপসুল। কি ক্যাপসুল ভাইয়া? গ্লিসন্স ক্যাপসুল। খুবই খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য। এই পয়েন্টগুলো স্কিপ করার সুযোগ নেই, সবগুলো পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। এই যে বহুভুজাকার বা ষড়ভুজাকার কোষ বিদ্যমান কোথায়? যকৃতে। বহুভুজাকার বা ষড়ভুজাকার কোষ দেখায় কোথায়? যকৃতে। দেন আসেন ভাই খোফার সেল বা খোফার কোষ, বাংলায় বললে এটা হচ্ছে খোফার কোষ আর বা খোফার সেল। ঠিক আছে, এই খোফার সেলস বা খোফার কোষটা এই যে যকৃতের ম্যাক্রোফেজকে, কাকে ভাইয়া? যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয়েছে ভাই খোফার সেল বা কুফার কোষ। অনেক সময় কোয়েশ্চেনগুলো দেখা যায় কুপার কোষ কোথায় থাকে, তার মানে আমরা দেখলাম যে কুপার কোষ থাকে হচ্ছে ভাই যকৃতে, এবং স্পেসিফিক্যালি বলতে গেলে হচ্ছে ভাই যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয়েছে খোফার সেল বা কোফার কোষ। এই পয়েন্টগুলো মনে রাখবেন। পাশাপাশি আরো দুই একটা ইনফরমেশন আপনি মনে রাখতে পারেন, সেটা যে যকৃতকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। যেমন যকৃতকে মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি নামে আখ্যায়িত করা হয়, যেটা প্রথমে বলেছিলাম। যেমন জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলে আখ্যায়িত করা হয় কাকে ভাইয়া? যকৃতকে। কোয়েশ্চেন ফরম্যাটগুলো এরকম হবে, জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয় কোনটিকে? যকৃতকে। দেন আরেকটা আখ্যায়িত আছে, সেটা হচ্ছে মানব দেহের জৈব রসায়নাগার বলা হয় নিচের কোনটিকে? জৈব রসায়নাগার। ঠিক আছে, সেটা বলা হয় কাকে? এই যে যকৃতকে। এই যে কয়েকটা পয়েন্ট এগুলো মনে রাখবেন। এটা তো আমি আপনাকে প্রথমেই বলেছি, এই যে কোফার সেল বা কুপার কোষ, এটা হচ্ছে ভাই যকৃতের ম্যাক্রোফেজকে কুপার সেল বা কুপার কোষ বলা হয়। এই কুপার সেল বা কুপার কোষের কাজটা হচ্ছে ভাই রোগ জীবাণু ধ্বংস করা। কি ধ্বংস করা ভাই? রোগ জীবাণু ধ্বংস করা। এই যে যকৃত সম্পর্কিত এই কয়েকটা পয়েন্ট আমি আপনাকে একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছি এখানে, সেটা হচ্ছে যকৃতের কাজ। যকৃতের অনেকগুলো কাজ আছে। ঠিক আছে, এই যকৃতের কাজগুলা আপনি একটু বাসায় বসে একটু অ্যানালাইসিস করে নেবেন, কারণ এই যকৃতের কাজের এই টপিকটা আমি কভার করি নাই এই কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসে। আপনি জাস্ট যকৃতের কাজ, যেমন বিলুরবিন তৈরি, ইউরিয়া সৃষ্টি, এগুলো সবগুলো যকৃতের কাজ। ঠিক আছে, এই জিনিসগুলো পড়বেন, কারণ যকৃতের কাজ থেকেও কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্লাস মেডিকেলও অনেকগুলো কোয়েশ্চেন এসেছিল। যকৃতের কাজ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। যকৃতের কাজগুলো আপনি একটু দেখে নেবেন। পাশাপাশি আমি যকৃত সম্পর্কিত এখানে যে ইনফরমেশনগুলো আপনাকে দিলাম এগুলো একটু রিমেম্বার করবেন, তাহলে ভর্তি পরীক্ষায় আসা যকৃত সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেন ভাই আপনি ইজিলি সলভ করতে পারবেন। তো আসেন ভাই আমরা যদি কোয়েশ্চেনগুলো সলভ করি, কোফার সেল থাকে কোথায়? তো আমরা দেখলাম কোফার সেল থাকে হচ্ছে ভাই যকৃতে। এটা একটা কি গ্রন্থি ভাই? মিশ্র গ্রন্থি। দেন আসেন আরেকটা কোয়েশ্চেন যেটা ছিল, সেটা হচ্ছে মানুষের যকৃত অবস্থানকারী ম্যাক্রোফেজের নাম কি? যকৃত অবস্থানকারী ম্যাক্রোফেজকে বলা হয়েছে ভাই কোফার সেল বা
কোফার কোষ, ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবেন। তবে আমি একটা হোমওয়ার্ক যেটা দিয়েছি এটা কিন্তু আপনি স্কিপ করবেন না, এই হোমওয়ার্কটা আপনি নিজে নিজে করবেন, কারণ যকৃতের কাজ এই টপিকটা, যকৃতের অনেকগুলো কাজ আছে, বিলিরুবিন তৈরি, ইউরিয়া সৃষ্টি, ঠিক আছে, আরো অনেকগুলো কাজ আছে গুরুত্বপূর্ণ, যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যকৃতের কাজটা আপনি এই ক্লাসটা শেষ করার পরে, কন্টিনিউ করার পরে যকৃতের কাজটাও একটু দেখে নেবেন, কারণ যকৃতের কাজ থেকেও মেডিকেল ডেন্টাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকগুলো কোয়েশ্চেন এসেছিল। ওকে, টুডে আপ টু দিস। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।